হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি কথা বুঝতে পারছেন? প্লিজ আমাকে একটু জানান। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কাইন্ডলি বা আমাকে একটু জানান। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ৩ নম্বর ক্লাস। হ্যাঁ, ৩ নম্বর ক্লাস। আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমাকে জাস্ট 30 সেকেন্ড একটু সময় দেন কাইন্ডলি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারতেছেন কিনা প্লিজ একটু কাইন্ডলি জানাবেন। একটু সহযোগিতা করুন। হ্যাঁ, আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। জাস্ট আমাকে 30 সেকেন্ড একটু সময় দেন, সাথে সাথেই ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, ক্ষমা করবেন, 1 মিনিট একটু সময় নিচ্ছি আর কি প্লিজ। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমার কাজ প্রায় শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। বোর্ড কি দেখা যায়? বোর্ড দেখা যায় কিনা প্লিজ? সবকিছু কি ঠিকঠাক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, এই প্রতিনিয়ত তো এই গত কয়েকদিন যাবত এই ধরনের কথাবার্তাই বলছি আসলে। হ্যাঁ, যদি কোনো ধরনের সমস্যা হয় প্লিজ আমাকে কাইন্ডলি জানাবেন, তারপর আমি এটা সমাধান করার চেষ্টা করব। আহ, তো আজকে আমাদের যে ওয়ালাইকুম আসসালাম। গত কালকে যে ক্লাস করাচ্ছিলাম আসলে শেষের দিকে আমার ওই মোবাইল ফোনের ক্যামেরাটা সাপোর্ট দিচ্ছিল না। পরবর্তীতে একটু ঝামেলা হয়ে যায়, এই কারণে অফ করে দিয়েছিলাম। কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আসলে? আর আরেকটা বিষয় যে লাস্টের দিকে দুই একটা কথা শুধুমাত্র বলা বাকি ছিল। সমস্যা নেই, এটা আজকে বলে দিব। তো আমি একবার একটু বলে দিই। 20-30 সেকেন্ড সময় নেব। সেটা হচ্ছে আজকের যে আলোচনার বিষয় অলরেডি আমি গ্রুপে বলেও দিয়েছিলাম। সেটা হচ্ছে প্রতিসরণ, প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এগুলো সম্পর্কে কিছু ম্যাথ এবং সূত্র এগুলো আমরা দেখব। সংকট কোণ সম্পর্কে জানবো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, শর্ত, উদাহরণ সম্পর্কে জানবো। অপটিক্যাল ফাইবারের ব্যবহারগুলো দেখব। অপটিক্যাল ফাইবার জিনিসটা কেমন। তারপর হচ্ছে লেন্স সম্পর্কে জানবো, এর ব্যবহার, প্রকারভেদ। ওইখানে সাইডে একদম ছোট করে লিখছি, হ্যাঁ, যাতে বোর্ডে জায়গা পাই আর কি। ওইগুলো তোমাদের দরকার নেই। যে টপিকগুলো আলোচনা করবো সব তো এই জায়গায় লিখবো। ঠিক আছে, এই জায়গায় দেখা গেলেই হলো। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে মানুষের চোখ, চোখের ত্রুটি এবং লেন্স সম্পর্কিত একটা অঙ্ক একটু ইম্পর্টেন্ট, সেটা আলোচনা করবো। আর গত ক্লাসের শেষের দিকে যে কথাটা বলতে পারিনি সেটা একটু বলে দিব সময় করে, কেমন? তো তোমরা সবাই একটু সহযোগিতা করো। তাহলে আমাদের ক্লাস আসলে শুরু করে দিই এবং আমরা চেষ্টা করবো আজকে একদম জিস্ট টাইমে, অর্থাৎ 10টার মধ্যে যেন শেষ করে দিতে পারি। এবং আলোচনা এমন না যে বিস্তারিত করবো না, বিস্তারিত করবো। হ্যাঁ, এটা নিয়ে তোমরা ঘাবড়াও না। তাহলে চলো আমাদের মূল আলোচনা শুরু করা যাক। একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম যে জিনিসটা সম্পর্কে জানবো, তোমরা খাতায় যে কোনো একটা সাইডে হেডলাইন দিয়ে লিখতে পারো। সেটা হচ্ছে আমরা জানবো প্রতিসরণ সম্পর্কে। হ্যাঁ, প্রতিসরণ সম্পর্কে। এই যে প্রতিসরণ, এই প্রতিসরণ আজকে ক্যামেরাটা একটু বেশি পেছনে নিয়ে ফেলছি আর কি। হ্যাঁ, যদি কোনো ধরনের সমস্যা হয় প্লিজ জানাবেন। আচ্ছা, প্রতিসরণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথম কথা হলো প্রতিসরণ বলতে আসলে আমরা মূলত কি বুঝি? আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে প্রতিসরণ বলতে তোমরা এক কথায় কি বুঝো? এক কথায় কি বুঝো? কেউ কি বলতে পারবা? একটু কাইন্ডলি যদি পারো তাহলে একটু লিখে দেখাও। আমি এই ফাঁকে তোমাদের বলতে থাকি। সেটা হচ্ছে এই যে প্রতিসরণ বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে আলোর, এক কথায় যদি বলো, দিক পরিবর্তন করার ঘটনা। পরিবর্তন করার ঘটনা। তাহলে আলোর দিক পরিবর্তন করার ঘটনা। এখন তোমাদেরকে আসলে আগে জানতে হবে যে আলো কখন দিক পরিবর্তন করে, কখন দিক পরিবর্তন করে না। এই জিনিসটা কিন্তু, হ্যাঁ,
আলোক রশ্মি, হ্যাঁ, পথ বেঁকে যাওয়া। থ্যাংক ইউ, খুব সুন্দর। তাহলে এই যে দিক পরিবর্তন করার ঘটনা, আগে জানতে হবে আলোক রশ্মি কখন দিক পরিবর্তন করবে, কখন করবে না। মনে রাখবে আলোক রশ্মি, এটা ধরো বিভেদতল, আর এটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে নেয়, হ্যাঁ, যাওয়ার সময় যদি যদি সে তির্যক ভাবে আপতিত হয়, অর্থাৎ একটা কোণ সৃষ্টি করে, সে যদি আপতিত হয়, তির্যক ভাবে আপতিত হয়, হ্যাঁ, তাহলেই কিন্তু সে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু দিক পরিবর্তন করবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, আলো যদি লম্ব ভাবে আপতিত হয়, লম্ব ভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, অর্থাৎ সোজা যদি আপতিত হয়, তাহলে কিন্তু সে সোজা এই অন্য মাধ্যমের ভিতর দিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু সে তার দিক পরিবর্তন করবে না। তাহলে এই জায়গাটায় তোমরা দুইটা কথা একটু লিখে রাখো প্রতিসরণের নিচে। আমরা সংজ্ঞা তো অবশ্যই লিখবো, তারপরে একটু লিখে রাখো স্টার চিহ্ন দিয়ে। প্রথম কথাটা লেখো যে আলো যখন তির্যক ভাবে আপতিত হয়, হ্যাঁ, তির্যক ভাবে আপতিত হয়, আলো যখন তির্যক ভাবে আপতিত হয়, তখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে। আর আরেকটা কথা হলো, আলো যখন সমকোণে অর্থাৎ লম্ব ভাবে বা 90 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন 90 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন কিন্তু সে দিক পরিবর্তন করে না, সোজা আসে সোজা চলে যায়, সোজা আসে সোজা চলে যায়। আবার বলতেছি, আলো তির্যক ভাবে আপতিত হলেই কিন্তু দিক পরিবর্তন করবে, লম্ব ভাবে আপতিত হলে দিক পরিবর্তন করবে না। এখন এই যে আলো যে দিক পরিবর্তন করে, হ্যাঁ, আলোর দিক পরিবর্তন করার যে বিষয়টা, এটা নির্ভর করে কোন জিনিসটার উপর, হ্যাঁ, এটা নির্ভর করে কোন জিনিসটার উপর। মনে রাখবে এটা কিন্তু যে মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাবে, এই মাধ্যমের কিন্তু প্রকৃতির উপর নির্ভর করবে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। এখন একটা জিনিস খেয়াল করো, মাধ্যমের প্রকৃতিটা কেমন। ধরো আলোক রশ্মিটা যখন তোমার কি হচ্ছে, এই যে ধরো হালকা মাধ্যম থেকে, হ্যাঁ, হালকা থেকে সে ঘনতে যাবে, ধরো বায়ু থেকে সে পানিতে যাবে, এই হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি যখন তির্যক ভাবে আপতিত হলো, খেয়াল করো এখানে আমি একটা কথা তোমাদেরকে বলবো, কেউ প্লিজ কিন্তু মাইন্ড করবে না। সেটা হচ্ছে যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, হ্যাঁ, যাওয়ার সময়, হালকা থেকে ঘন, দেখো তো সম্পর্ক যখন হালকা থেকে ঘন হয়, গভীর হয়, কথাটা আমি বলবো না, তখন কিন্তু খুব কাছাকাছি চলে আসে, মানে দুইজনের মন কাছাকাছি চলে আসে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এইটা ধরো হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে আলোক রশ্মিটা যখন দ্বিতীয় মাধ্যম দিয়ে যাবে, তখন কিন্তু এই অবিলম্বের কাছ দিয়ে ঘেঁষে যাবে, হালকা থেকে ঘন, মানে সম্পর্কটা তোমার কি হলো, গভীর হলো। এই কারণে কাছ দিয়ে কিন্তু তোমার ঘেঁষে চলে যায়। এটা কিন্তু মনে রাখার জন্য বললাম আর কি, ঠিক আছে। কিন্তু উল্টো ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যদি ঘন থেকে হালকাতে যায়, সম্পর্ক খুব ভালো ছিল, এখন আর ভালো লাগে না। ভালো লাগে না বললে তো তখন কি হয়, দূরত্ব সৃষ্টি হয় না। আর দূরত্ব যখন সৃষ্টি হয়, লেখা দূরে লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটু কাছে এনে দিচ্ছি, হ্যাঁ, আরেকটু কাছে এনে দিচ্ছি, যাও। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এবার হয়তো একটু ভালো সাপোর্ট পাবে। হ্যাঁ, আমি আরেকটু কাছে এনে দিচ্ছি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আরো কাছে আনতে হলে বইলো প্লিজ। তাহলে এইখানে দুটো কথা আরো লিখতে হবে। একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে এই কথাটা অবশ্যই লিখবা, সেটা হচ্ছে আলোক রশ্মি যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, হ্যাঁ, হালকা থেকে যদি ঘন মাধ্যমে যায়, আবার বলছি হালকা থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে অবিলম্বের কাছ দিয়ে ঘেঁষে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সে এইভাবে আসলো, তার যাওয়ার কথা ছিল এইভাবে, হ্যাঁ, এইভাবে, কিন্তু সে তো একটু বাঁকা হয়ে তারপর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো। এই যে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে একটু বাঁকা হয়ে গেল, এই যে দিক পরিবর্তন করলো, এটাকে আসলে মূলত প্রতিসরণ আমরা বলে থাকি। কথাটা বুঝতে পারছো? প্রতিসরণের সংজ্ঞাটা অবশ্যই লিখিয়ে দিব। তাহলে এই দুটো কথা একটু লিখে রাখো। সেটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্বের কাছ দিয়ে ঘেঁষে যায়। আর যখন ঘন মাধ্যম থেকে এই যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায়, তখন এই যে অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওই যে সম্পর্ক যদি হালকা হয়ে যায়, তখন আমরা দূরে সরে যাই, বিষয়টা ওইরকম, ওইভাবেও মনে রাখতে পারো। তাহলে এই দুটো কথা একটু লিখে রাখো। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন অবিলম্বের কাছ দিয়ে ঘেঁষে যাবে। আর আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, ঘন থেকে হালকা, তখন দূরে সরে যাবে। কার থেকে? অবিলম্বের থেকে। তাহলে এখন সংজ্ঞাটা তোমরা কিভাবে দাঁড় করাইতে পারো? হ্যাঁ, সংজ্ঞাটা কিভাবে
এক্স্যাক্টলি খুব সুন্দর সংজ্ঞাটা তোমরা বলেছো। তাহলে এখন আমরা তাহলে এই কথাটাই আসলে বলতে পারি যে তাহলে একটু সংজ্ঞাটা লিখে নাও, প্রতিসরণের সংজ্ঞাটা লিখে নাও। সেটি হচ্ছে যে আলোকরশ্মি এখানে মানে বইয়ের মতো করে যদি সংজ্ঞাটা সাজিয়ে লিখতে চাও, আলোকরশ্মি এক স্বচ্ছ, হ্যাঁ, এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে, এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যাওয়ার সময়, যাওয়ার সময়, হ্যাঁ, যাওয়ার সময় যদি মাধ্যম দ্বয়ের বিভেদ তলে, হ্যাঁ, বিভেদ তলে তির্যক ভাবে আপতিত হয়, তির্যক ভাবে আপতিত হয়, তাহলে তা দিক পরিবর্তন করে, তাহলে তা কি করে, দিক পরিবর্তন করে। এই যে দিক পরিবর্তন করার ঘটনা, হ্যাঁ, এই যে দিক পরিবর্তন করে, আলোর এই ঘটনাকেই তোমার কি বলা হয়, প্রতিসরণ। আলোর এই ঘটনাকে কি বলা হয়, প্রতিসরণ। অর্থাৎ আলো এক স্বচ্ছ মানে সোজা কথা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তোমার কি হবে, মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যক ভাবে। এখানে কিওয়ার্ড গুলো কোনগুলো আমি বলি, একটা হচ্ছে স্বচ্ছ, এই যে খেয়াল করো স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ, আরেকটাও স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবে। ওই যাওয়ার সময় কি করবে, মাধ্যম দ্বয়ের বিভেদ তলে কি করবে, তির্যক ভাবে আপতিত হবে, বিভেদ তলে তির্যক ভাবে আপতিত হবে, তখনই সে দিক পরিবর্তন করবে। এই যে তির্যক ভাবে কথাটা উল্লেখ আছে সংজ্ঞার মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া, যে তির্যক ভাবে আপতিত হলেই সে কি করবে, তোমার দিক পরিবর্তন করবে। তাহলে লম্ব ভাবে হলে কিন্তু আপতিত হলে সে দিক পরিবর্তন করবে না। তাহলে বলো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আমরা অ্যানসার করব, আলো কখন, আলোকরশ্মি কখন তার দিক পরিবর্তন করবে না, যখন সে বিভেদ তলে কি হবে, লম্ব ভাবে আপতিত হবে। আচ্ছা, তাহলে প্রতিসরণের সংজ্ঞাটা সবার কাছে কি ক্লিয়ার কিনা একটু বলো কাইন্ডলি প্লিজ, প্রতিসরণের সংজ্ঞাটা ক্লিয়ার কিনা। সংজ্ঞাটা আমাদের ওইভাবে লাগবে না, কিন্তু এটার উদাহরণ থেকে 38তম বিসিএস লিখিততে এবং 12তম বিসিএস প্রিলিতে কিন্তু কোশ্চেন হয়েছে। কথা বুঝতে পারছো, উদাহরণগুলো আমাদের জন্য দরকার এবং এর সূত্রটা দরকার। প্লিজ সংজ্ঞাটা তোমরা তুলে নিছো কিনা, সংজ্ঞাটা বোঝা গেছে কিনা একটু জানিও আমাকে। আমি মুছে দিলাম ক্লিয়ার। আচ্ছা, এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে সংজ্ঞাটা না হয় জানলাম, সূত্রটা আমাদের একটু দরকার, সূত্রটা দরকার। তো সূত্রটা এখন আমরা জানবো, খেয়াল করো ঠিক একই রকম ভাবে অর্থাৎ প্রতিফলনের যে দুইটা সূত্র ছিল, প্রতিসরণের সূত্র কিন্তু দুইটা, প্রতিসরণের সূত্র কি দুইটা। হ্যাঁ, ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো ওই দুইটা সূত্র কি, প্রথম সূত্রটা খেয়াল করে দেখো, এই যে বিভেদ তল অবিলম্ব, এটা হচ্ছে আপতন বিন্দু, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর যখন সে আরেকটা মাধ্যমে প্রবেশ করলো, দিক পরিবর্তন করলো, এটাকে আমরা কি বলবো, প্রতিসরিত রশ্মি বলছিলাম না, প্রতিসরিত রশ্মি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, আর এইখানে এই যে বিভেদ তলের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আর ওই কথাগুলো তো আগেরই, এটা হচ্ছে আপতন কোণ, এটা তো আর নতুন করে বলার কিছু নাই, তারপরে একটু লিখে দিলাম আপতন কোণ। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, বিভেদ তল, অবিলম্ব, আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এরা তো একই সমতলে আছে, ঠিক কি না? অর্থাৎ এরা কি করবে, সমতলে, একই সমতলে থাকবে বা একই সমতলে অবস্থান করবে। তাহলে আবার বলতেছি, প্রথম সূত্রটা ওই যে ওইটার মতো শুধু কপি পেস্ট করে দিবা। প্রতিফলনের সূত্রের প্রথম সূত্রে তোমরা কি লিখছিলা, প্রতিফলিত রশ্মি বলছিলা, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, বিভেদ তল, আপতন বিন্দু, এরা একই সমতলে অবস্থান করে। আর এখানে প্রতিফলিত রশ্মির জায়গায় যেহেতু প্রতিসরণ, তাই বলবা প্রতিসরিত রশ্মি বা প্রতিসৃত রশ্মি। তাহলে এই যে প্রথম যে সূত্রটা, এটা কি লেখা হয়েছে তোমাদের, কি লিখবা, কি লিখবা, যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, বিভেদ তল, এরা একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দুই নম্বরটা কি আসলে, দুই নম্বরটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, দুই নম্বর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই দুই নম্বর সূত্রটা থেকে তুমি একটা জিনিসের ধারণা পাইবা, দুই নম্বর সূত্র থেকে একটা জিনিসের ধারণা পাইবা, এই ধারণাটা তোমার দরকার, এই ধারণাটা তোমার দরকার। এটা দিয়ে আসলে যদিও এই পর্যন্ত বিসিএস এ কোনো ম্যাথ আসেনি, বাট একবার মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তোমার হচ্ছে
এই যে পরীক্ষায় শিক্ষকদের নিয়োগের পরীক্ষায় অনেকে তো পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, শুধু যে বিসিএসসি পরীক্ষা দিবা বিষয়টা তেমন না। ওই জায়গায় একটা প্রতিসারাংক থেকে একটা অঙ্ক আসছিল। তো এইটার ম্যাথটা একটু পড়িয়ে দিব। তো এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো 2 নম্বর সূত্রটা আসলে কি ছিল। 2 নম্বর সূত্রটা হচ্ছে দেখো এখানে যে আপতন কোণ আছে, হ্যাঁ, এখানে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হলো তাকে আমরা বলছি আপতন কোণ। সে আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম, অ্যাঙ্গেল আই, ঠিক আছে। আর প্রতিসরণ যে কোণ এটাকে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করলাম। তো এখন একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এই যে দুইটা কোণ, আপতন কোণকে যদি আমরা এই শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবে, এই ধরো আমি লিখলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা শুধু একটা কোণ, এটা দিয়ে কিন্তু কোনো মান বের করা যাবে না। কথাটা বুঝো, মান বের করতে হলে আমাদের দরকার অপারেটর। মান বের করার জন্য আমাদের কি দরকার? অপারেটর দরকার, যে মান বের করতে সাহায্য করবে। কোণের সাথে রিলেটেড যে অপারেটর সেগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, কোসেক, হ্যাঁ। তাহলে একটা জিনিস মনে রাখবা, এই জায়গাটায় যেটা লাগবে সেটা হচ্ছে সাইন। তো এই যে দেখো যখন আমরা লিখি sin 30 ডিগ্রি, তখন আমরা তো 9 10 এর ছোটবেলায় পড়ছি sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সাইন যখন ছিল না 30 ডিগ্রি কিন্তু এই হাফ মানটাকে বের করতে পারেনি। যখনই 30 ডিগ্রির সাথে সাইনটা আসলো তখনই এটা কনভার্ট হয়ে গেল কততে? হাফ, অর্থাৎ একটা সংখ্যা, একটা মানে কনভার্ট হয়ে গেল। এই কারণে এই সাইনটাকে আমরা বলবো কি? অপারেটর। তো যাই হোক, আমি আসলে এখানে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপতন কোণের সাইন। খেয়াল করো, আপতন কোণের সাইন, অর্থাৎ আপতন কোণের মানটা কোণ দিয়ে যদি আমরা এর সাথে সাইন দিয়ে প্রকাশ করি তাহলে একটা ভ্যালু পাবো। এবং প্রতিসরণ কোণের যে সাইন, এটার যে একটা অনুপাত, একটা ধ্রুব সংখ্যা হয়। কি সংখ্যা হয়? ধ্রুব সংখ্যা। এই যে ধ্রুব সংখ্যা, এটাকে আসলে মূলত বলা হয় কি? প্রতিসরাঙ্ক অথবা প্রতিসরণাঙ্ক। প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক, এই ধ্রুব সংখ্যাটাকে প্রতিসরাঙ্ক অথবা প্রতিসরণাঙ্ক। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে দেখবা ইউ, ধরো আমরা নরমালি লিখি এইভাবে, এটা এই পাশে একটু বাড়িয়ে দিতে হবে। অনেক সময় এটাকে অনেকে বলে থাকে মিউ বা নিউ, হ্যাঁ, অনেকে বলে থাকে মিউ বা নিউ, বাট ইউটাকে জাস্ট এ দিলে একটু বাকিয়ে দিলেই তোমার হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটাকে ইটা দিয়েও প্রকাশ করা হয়। ইটালিক যে একটা দেখো এরকম, এই যে এটাকে একটু বড় করে নিচের দিকে বাড়িয়ে দিবা, এটাকে বলা হয় ইটা চিহ্ন, হ্যাঁ। এই চিহ্নটার নাম হচ্ছে ইটা। এই দুইটা চিহ্ন দিয়েই তোমার প্রকাশ করা হয়। কথাটা বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে 2 নম্বর যে সূত্রটা, 2 নম্বর সূত্রটা থেকে আমরা যেটা ধারণা পাই সেটা হচ্ছে প্রতিসরণাঙ্কের ধারণা পাই। মনে রাখবে এই 2 নম্বর যে সূত্রটা যে বিজ্ঞানী প্রদান করেন, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী স্নেল, অর্থাৎ ওই যে শামুকের মতো আর কি, হ্যাঁ। শামুক যে ইংরেজিটা সেটা, বিজ্ঞানী স্নেল তোমার কি করে? এই সূত্রটা, দ্বিতীয় যে সূত্রটা, এটা প্রদান করে। তাহলে মনে রাখবে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি সেটি প্রদান করেন কে? বিজ্ঞানী স্নেল। বিজ্ঞানী স্নেলের এই সূত্র থেকে কার ধারণা পাওয়া যায়? প্রতিসরণের ধারণা পাওয়া যায়। প্রতিসরাঙ্ক জিনিসটা কি? প্রতিসরাঙ্ক জিনিসটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা কিভাবে পাওয়া যায়? নিজে নিজেকে এইভাবে প্রশ্ন করবে, এই ধ্রুব সংখ্যাটা তোমার কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, সংখ্যা তো ধীরে ধীরে কমে গেল। আচ্ছা যাই হোক, তো এই ধ্রুব সংখ্যাটাকে আসলে যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আপতন কোণ এবং যে প্রতিসরণ কোণ, এই দুটাকে যদি সাইন দিয়ে প্রকাশ করা হয়, তো এই দুটা মানের যে অনুপাত, সেই অনুপাত হচ্ছে কি? একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যাটা হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমরা এই যে প্রতিসরাঙ্কের যে ধারণাটা সেটা কিন্তু 2 নম্বর সূত্র থেকে পাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সূত্র বুঝতে পারছো না, ঠিক আছে, সূত্রটা আমি সুন্দর করে একটু লিখিয়ে দিচ্ছি, একটু খাতার মধ্যে কাইন্ডলি। এটা দিয়ে অঙ্ক করাবো প্লিজ, হ্যাঁ, এটা দিয়ে অঙ্ক করাবো। বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব। খেয়াল করে দেখো, আবার বলতেছি, খেয়াল করে দেখো একটা জিনিস, যে আপতিত রশ্মিটা, হ্যাঁ, আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো, তার নাম হচ্ছে আপতন কোণ। আর যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে দুইটা কোণ পাইলা, একটা হচ্ছে আই আপতন কোণ, আর একটা পাইলা আর প্রতিসরণ কোণ। এখন এই যে আপতন কোণ, এই যে আপতন কোণ, মনে করো আপতন কোণের মান হচ্ছে সে মনে করো যে 60 ডিগ্রি, সে আমি বললাম আপতন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? সাইন দিয়ে প্রকাশ করব। তাহলে একটা মান পাবো। সাইন 60 ডিগ্রির মান কত? তোমরা মোটামুটি ভাবে যারা জেনারেল ম্যাথ করেছো, অন্তত সবাই করেছো, √3/2। তো এই যে শুধু 60 ডিগ্রি একটা মান প্রকাশ করতে পারে না, তার সাথে একটা অপারেটর প্রয়োজন হয়, সাইন, কস, ট্যান এগুলো লাগে।
তাই আমরা এখানে আপতন কোণটাকে তোমার কি করা হয়েছে, এই যে সূত্রের মধ্যে বলা হয়েছে যে আপতন কোণের সাইন, অর্থাৎ আপতন যে কোণটা সেটা সাইনের সাহায্যে প্রকাশ করে আমরা মান বের করব। এবং প্রতিসরণ কোণটা মনে করো যে 30 ডিগ্রি আমি বললাম, এবং 30 ডিগ্রি, এবং এটা হচ্ছে ধরো আমরা প্রকাশ করব, সরি, এই 30 ডিগ্রি এটা আমরা কি দিয়ে প্রকাশ করব, সাইন দিয়ে। অর্থাৎ এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের মান, হ্যাঁ, এই কোণটাকে দিয়ে আমরা মান বের করব সাইনের মাধ্যমে। তাহলে এই কারণে সূত্রের মধ্যে বলা হয়েছে যে আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ আপতন কোণটাকে সাইন দিয়ে মান বের করবা, প্রতিসরণ কোণটাকে সাইন দিয়ে মান বের করবা। তাহলে এদের যে অনুপাত, অর্থাৎ সাইন এখানে আই লিখছিলাম এই কারণে আপতন কোণকে সাইন দিয়ে, আপতন কোণের সাথে সাইন বসিয়ে একটা মান বের হবে, আবার প্রতিসরণ কোণের সাথে সাইন বসিয়ে একটা মান বের হবে। এই যে দুইটা মানের যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হচ্ছে, এই অনুপাতটা কি একটা ধ্রুব সংখ্যা না? আমি যে কোনো একটা জিনিস ধরো 2 লিখলাম, 2 তো একটা ধ্রুব সংখ্যা, ধ্রুবক, সোজা কথা। ধ্রুবক কারা? যাদের কোনো পরিবর্তন হয় না। 2 কে কি তুমি 3 বলতে পারবা? বলতে পারবা না। তাহলে ধ্রুবক হচ্ছে তারাই যাদের কোনো পরিবর্তন নাই, একটা স্থির একটা মান দিবে। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই যে অনুপাত ভাগ করলে একটা সংখ্যা পাওয়া যায়, এই জিনিসটাকে আসলে প্রতিসরাঙ্ক বলা হচ্ছে এবং এটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দ্বিতীয় সূত্রের মধ্যে এই কথাটাই বলা হয়েছে যে দ্বিতীয় সূত্রটা তোমার মধ্যে তোমার কি বলা হয়েছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে আসলে আমরা কি বলতেছি, প্রতিসরাঙ্ক। এক মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ যেহেতু হালকা থেকে ঘনতে আসতেছে, তাই আমরা বলতে পারি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার যখন ঘন থেকে হালকাতে যাবে, তাহলে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে একটা জিনিস খেয়াল করো, আলোক রশ্মি যে জায়গা থেকে আসে আর যার ভিতর প্রবেশ করে, যে জায়গা থেকে আসবে সেখানে হবে আপতন কোণ, আর যার ভিতর প্রবেশ করবে সেখানে হবে প্রতিসরণ কোণ। তাহলে এই দুটো কোণের কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করব, সাইন দিয়ে প্রকাশ করব। তাহলে যে ভ্যালু পাবো সেটাকে ভাগ করলে প্রতিসরাঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, এটা কি বোঝা গেছে কিনা একটু প্লিজ কাইন্ডলি যে কোনো একজন একটু ইয়েস অথবা নো। হ্যাঁ, একজন তো লিখছো যে সূত্র বুঝতে পারছো না, তাই আমি দ্বিতীয় সূত্রটা এটা বলে দিলাম, এটা কি বুঝতে পারছো কিনা প্লিজ ইয়েস অর নো একটু বলে আমাকে একটু জানাও কাইন্ডলি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ইয়েস, ঠিক আছে। তাহলে সূত্রটা একটু লেখাই দিই, কাইন্ডলি একটু লিখে নাও। সূত্রটা একটু লেখাই দিই। দ্বিতীয় সূত্রটা কে প্রদান করেন? বিজ্ঞানী স্নেল, উনি একজন জার্মান বিজ্ঞানী। আবার লিখে দিচ্ছি, বিজ্ঞানী স্নেল দ্বিতীয় সূত্রটা প্রদান করেন। 6 9 1 ল, বিজ্ঞানী স্নেল। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কে প্রদান করেন? বিজ্ঞানী স্নেল। এর থেকে কোন ধারণা পাওয়া যায়? প্রতিসরাঙ্কের ধারণা পাওয়া যায়। কার ধারণা পাওয়া যায়? প্রতিসরাঙ্কের ধারণা পাওয়া যায়। হ্যাঁ, একটু লিখে দিব, এখনই লিখে দিব। দেখো একটা জিনিস, উপরে একটা মাধ্যম ছিল, নিচে একটা মাধ্যম ছিল। তাহলে কি আমরা বলতে পারি না মাধ্যম হচ্ছে দুইটা? দুইটা জিনিসকে একসাথে আমরা কি বলি? এক জোড়া। কি বলি? এক জোড়া। তাহলে লেখো এক জোড়া মাধ্যম। হ্যাঁ, এক জোড়া মাধ্যম। আচ্ছা, ঠিক আছে। ও, একটু খেয়াল করো, উপরে যে আলো মানে উপরে যে মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম, দুইটার প্রকৃতি কি ছিল? ভিন্ন ছিল না? উপরে যদি হালকা হয়, নিচে ছিল ঘন, অথবা ধরো উপরে ঘন, নিচে হচ্ছে হালকা। তাহলে দুইটা মাধ্যমের প্রকৃতি ভিন্ন ছিল। যেহেতু দুইটা মাধ্যমের প্রকৃতি ভিন্ন ছিল, তাই দুইটা মাধ্যমে আলোর কিন্তু ধরনটাও কি হবে? ভিন্ন হবে। তাহলে দুইটা ভিন্ন ধরনের আলো, তাহলে এটাকে আমরা বলতে পারি এক জোড়া মাধ্যম ও এক জোড়া, এক জোড়া, হ্যাঁ, খেয়াল করো এখানে, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট, নির্দিষ্ট রঙের আলোর জন্য, নির্দিষ্ট রঙের আলোর জন্য। আবার বলছি, এক জোড়া মাধ্যম মানে মাধ্যম হচ্ছে দুইটা, এবং এক জোড়া নির্দিষ্ট আলো মানে এক জায়গা থেকে তো আলো আরেক জায়গায় প্রবেশ করবে, মাধ্যমের প্রকৃতি ভিন্ন, এই কারণে দুইটা আলোর কথা বলা হচ্ছে। এই কারণে বলা হচ্ছে এক জোড়া মানে দুইটা আলো। তাহলে এই যে দুইটা আলো, একটা বাইরে একটা ভিতরে প্রবেশ করলো, তাহলে বাইরে হচ্ছে আপতন কোণ, ভিতরে হচ্ছে কি তোমার প্রতিসরণ কোণ। তাহলে এই যে এক জোড়া মাধ্যম ও এক জোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণ, আবার বলতেছি আপতন কোণ, বাইরেটার জন্য আপতন কোণ, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন, ওই যে সাইন দিয়ে প্রকাশ করব। এবং এবং প্রতিসরণ, প্রতিসরণ কোণের, প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত, এর অনুপাত
এর অনুপাত সর্বদা সর্বদা একটি ধ্রুব রাশি, সর্বদা একটি ধ্রুব রাশি। এই তাহলে একটু লিখে নাও প্লিজ, এক জোড়া, হ্যাঁ এক জোড়া নির্দিষ্ট মাধ্যমও বলা যায়, হ্যাঁ এক জোড়া নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট কথাটা উল্লেখ করে দিতে পারো, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও এক জোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুব রাশি। সর্বদা, কারণ ভাগ করলে একটা সংখ্যা দিয়ে যখন আরেকটা সংখ্যাকে ভাগ করবা তখন তো একটা ধ্রুব সংখ্যাই পাইবা, তখন তো একটা ধ্রুব সংখ্যাই পাইবা। এই ধ্রুব সংখ্যাটাকেই আসলে মূলত কি বলা হচ্ছে, প্রতিসরাঙ্ক। এই কারণে বলছি যে দ্বিতীয় সূত্র থেকে প্রতিসরাঙ্কের ধারণা পাওয়া যায়। লেখাটা কি ক্লিয়ার? লেখা কি লিখছো তোমরা প্লিজ? লেখাটা কি লিখে নিছো? ইয়েস অথবা নো একটু জানাও আমাকে। হ্যাঁ ইয়েস অথবা নো বলে একটু জানো যে সূত্রটা লেখা হয়েছে কিনা, সূত্রটা লেখা হয়েছে কিনা। ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করো, এবার একটু যেহেতু দুইটা সূত্র আমরা পাইলাম, দুইটা সূত্র এবার পাওয়ার পরে এখন একটু প্রতিসরাঙ্কের ইয়েটা করব, সেটা হচ্ছে এই যে ধ্রুব সংখ্যাটাকে বললাম প্রতিসরাঙ্ক বলা হয়, ঠিক আছে? তাহলে এই যে প্রতিসরাঙ্ক এটাকে কি দিয়ে প্রকাশ করছিলাম, এটাকে এই যে মিউ দিয়ে প্রকাশ করছিলাম, অথবা বলছিলাম এই যে এনটাকে এভাবে বাঁকায় এভাবে লিখতে পারো, দুইটার যে কোনো একটা, ইউ কে এই পাশে দাগ দিয়ে আর এই পাশে দাগ দিয়ে আমরা এটাকে প্রকাশ করি, অথবা এইভাবে প্রকাশ করি, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে লিখবা, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, ধরো তুমি একটা আলো কি করছো, আলোটা, হ্যাঁ বায়ু থেকে পানিতে গেছে, খেয়াল করো বায়ু থেকে পানি, তাহলে বায়ুর ইংরেজি হচ্ছে এয়ার, তাহলে এই পাশে আমি লিখলাম কোথা থেকে কোথায় গেছে, যেখান থেকে যাবে এটা হচ্ছে শুরু, এতে এয়ার তাই সংক্ষেপে আমি এ লিখলাম, মনে রাখবে এতে এয়ার তাই এখানে আমি সংক্ষেপে লিখলাম, এই বায়ুকে আমি এই দিয়ে প্রকাশ করতেছি। আর বায়ু থেকে কোথায় গেছে, পানিতে, তাই পানি হচ্ছে ওয়াটার তাই আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে আমার পানি। তাহলে এই যে দেখো আমি বড় করে লিখতেছি, হ্যাঁ আমি বড় করে লিখতেছি, সেটা হচ্ছে এইখানে এ, বাম পাশে আমি লিখলাম এ আর ডান পাশে লিখলাম ডব্লিউ। তাহলে এটা লেখার অর্থ হলো যে আমি যে আমার যে আলোটা বা যে আলোটা আমি তোমার মারছি সেটা হচ্ছে বায়ু থেকে কোথায় যাচ্ছে, পানির মধ্যে যাচ্ছে, এ দিয়ে এয়ার বাতাস বুঝাচ্ছি, বায়ু বুঝাচ্ছি, আর ডব্লিউ তে ওয়াটার বুঝাচ্ছি। তাহলে আগে লিখলে এখান থেকে যাবে, কার মধ্যে যাবে, পানির মধ্যে যাবে, যেটা পরে লিখবা তার মধ্যে যাবে, তাহলে এটা হচ্ছে প্রথম মাধ্যম আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। কথাটা কি বোঝা গেছে? এই যে প্রতীকটা যে লেখা হয় এটা লেখার অর্থ হচ্ছে এটা। তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা, এটার অর্থটা তুমি কিভাবে লিখবা, লিখবা বায়ুর সাপেক্ষে, কারণ প্রথমে বায়ু, তাহলে সাপেক্ষে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, বায়ুটা আগে আর ডব্লিউটা পরে, এই কারণে এটার অর্থটা হচ্ছে এভাবে লেখার অর্থ হচ্ছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। এখন আমি যদি একটু চেঞ্জ করে আগে দিলাম ডব্লিউ, মানে ঘন থেকে হালকাতে আসবো, পানি থেকে বায়ুতে আসবো, তাহলে ডব্লিউ থেকে যদি এ লেখা হয় তাহলে এটা কি লিখবা তোমরা, পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এই যে অর্থটা, এই অর্থটা কি ক্লিয়ার তোমাদের কাছে? প্লিজ একটু জানো এই অর্থটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, যে এই জায়গাটায় আসলে ম্যাথটা হতে পারে কিভাবে, হ্যাঁ এই জায়গাটায় ম্যাথটা হতে পারে কিভাবে। আসলে যে বিষয়টা এখানে আমি আগে একটু বলে দেই, তোমরা দুটো জিনিস এখানে ইনফরমেশন লিখে রাখো, মুখস্থ রাখবা, সেটা হচ্ছে কেরোসিন, হ্যাঁ কেরোসিন এর প্রতিসরাঙ্ক, কেরোসিনের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে 1.44, মুখস্থ রাখো, যদিও আসে না তারপরে একটু মুখস্থ রাখো এটা। এই দুটো ইনফরমেশন মনে রাখবা। আরেকটা হচ্ছে পানির প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে 1.33, এই দুটো ইনফরমেশন এখান থেকে মনে রাখবা। কেরোসিনের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.44, যদি কখনো আসে সোজা মুখস্থ রাখবা, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে পানির প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1.33। আচ্ছা নেট ডিস্টার্ব করছে, এটা কি আমার এখানে? আচ্ছা দেখো আমার এখানে নেটটা ডিস্টার্ব করতেছে না, আমি ওই যে ডিভাইস
আরেকটা দিয়ে দেখতেছি। তো এখানে একদম পুরোপুরি ক্লিয়ার, এখানে পুরোপুরি ক্লিয়ার, হয়তো তোমাদের দিকে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, এখন এই যে দুটো ইনফরমেশন বললাম, এটা একটু মুখস্থ করো না। এবার হচ্ছে একটু খাতার মধ্যে একটু কাইন্ডলি লেখো, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক সম্পর্কিত ম্যাথ। প্রতিসরাঙ্ক সম্পর্কিত ম্যাথ, গাণিতিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমার নেট ক্লিয়ার, এই জায়গায় আমার নেটটা ক্লিয়ার, এভরিথিং ইজ ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু সহযোগিতা করুন, নাহলে একটু সমস্যা হয়ে যায়, অনেকে অনেক সময় একটু প্রবলেম করে যায়। আচ্ছা দেখো, এবার আমরা ম্যাথ করব এই সম্পর্কিত। হ্যাঁ, এই সম্পর্কিত ম্যাথ এখন পর্যন্ত বিসিএস আসে না, বাট কয়েকটা চাকরির পরীক্ষায় আসছে। তো যেহেতু রিলেটেড, তাই আমি একটু ম্যাথটা একটু টাচ করে দিচ্ছি, যেন আসলে কখনো যদি আসে তাহলে যেন পেরে যাও। হ্যাঁ, কোনো ঝামেলায় যেন না পড়ো, কারণ হচ্ছে নৈমিত্তিক সলভ করতে গিয়ে তোমরা এটা পেয়ে যেতে পারো, এর জন্য আমি বলতেছি। এখানে দুটো জিনিস মনে রাখবা, দুটো জিনিস। প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক বের করার নিয়ম, নিউ দিয়ে প্রতিসরাঙ্ক বোঝাচ্ছি, তাই আমি শব্দটা না লিখে আমি শুধু প্রতীকটা লিখলাম। সেটা হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, এটা এটা দিয়ে এটা ভাগ করলে আমরা প্রতিসরাঙ্ক পেয়ে যাব। সে সে মনে করো একটা চিত্র লিখলাম এরকম, এবং ওই যে লিখলাম আপতন কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর প্রতিসরণ কোণটা মনে করো এটা হচ্ছে ধরো 45 ডিগ্রি। সে প্রতিসরণ কোণটা 45 ডিগ্রি, তাহলে আই এর মান হচ্ছে 60 আর আর এর মান হচ্ছে 45। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে তাহলে কিভাবে করবা। এই যে চিত্রের মধ্যে কিন্তু দিয়ে দিছি আপতন কত আর হচ্ছে প্রতিসরণ কোণ কত, তাহলে এখানে সাইন আর আই এর জায়গায় বসাইবা কত 60 ডিগ্রি, আর এখানে নিচে হচ্ছে সাইন, এখানে লিখবা 45 ডিগ্রি। ঠিক আছে, যদি একটু অ্যাডভান্স হয়ে যায় কিছু মান অন্তত মুখস্থ রাখতে হয়, যেহেতু ম্যাথের তোমরা ত্রিকোণমিতি অংশটা করবা, মাঝে মাঝে কিছু মান তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা বিজ্ঞানের ক্ষেত্রে সুবিধা পাইবা। তাহলে আমি একটু লিখে আমি বলে দিচ্ছি, sin 60 এর মান কত, √3/2। হ্যাঁ, আর sin 45 এর মান কত বলতে পারবা, 1/√2। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে থাকো, তাহলে √3/2 ইনটু, গুণ দিয়ে যদি উল্টে দিই, ব্যস্তকরণ করে দিই, তাহলে √2 কত 1। এখন একটা জিনিস খেয়াল করো, 2 কে কিভাবে লেখা যায়, 2 কে কিন্তু √2 √2 ইনটু √2, এটা তো লেখা যায়, এটা তো তোমরা জানো। আর উপরে হচ্ছে √3 ইনটু √2, একটা একটা ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি দাঁড়ালো √3/√2। এটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার। কথাটা বুঝতে পারছো? তাহলে তোমার কি করবে, প্রতিসরাঙ্ক যদি বের করতে বলে, তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দিয়ে দিবে। এই যে দুইটা কোণ যখন দিয়ে দিবে, তখন তুমি বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটাই একদম সিম্পল একটা জিনিস সংজ্ঞার জন্য আসলে আমি এই ম্যাথটা একটু দেখিয়ে দিলাম। এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু ওকে, বা যদি না হয় তাহলে না লিখে আমাকে একটু জানো প্লিজ। দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, না হলে একটু সমস্যা হয়ে যাবে, যে কয়েকজনই তোমরা আছো। হ্যাঁ হ্যাঁ, যে কয়েকজনই আছো ওকে অথবা ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে মুছে দিলাম, মুছে দিলাম। এই যে চিত্র, আপতন কোণ বাংলায় লিখে দিবে, প্রতিসরণ কোণের মান বাংলায় বলে দিবে, এরপরে তুমি জাস্ট মানটা বসাই দিবা, বসাই দিয়ে কোণের মান বসাবে, রেজাল্ট আসবে, কাটাকাটি করে বাস রেজাল্ট বের করে নিয়ে আসবে। এবার আসো, এবার আসো আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সংকট কোণ। প্লিজ সবাই একটু, আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণের একটা বাংলা আর একটা সমার্থক শব্দ হচ্ছে ক্রান্তি কোণ। তোমরা হয়তো অনেকেই শুনেছো যে ক্রান্তি কোণ, সংকট কোণ আর একটা হচ্ছে ক্রান্তি কোণ, একই কথা। হ্যাঁ, সংকট কোণ আর ক্রান্তি কোণ একই কথা। এখন সংকট কোণ বলতে আসলে কি বোঝানো হয়, সংকট কোণ বলতে আসলে কি বোঝানো হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো। সংকট কোণ যখনই চাইবে তখনই মাথার মধ্যে একটা জিনিস রাখবা, সেটা হচ্ছে মাথার মধ্যে একটা জিনিস রাখবা, সেটা হচ্ছে যে অবশ্যই আলোক রশ্মিকে, অবশ্যই আলোক রশ্মিকে তোমার ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। আবার বলছি, আলোক রশ্মিকে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় শর্ত সংকট কোণের জন্য। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার অবিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে আমার হালকা মাধ্যম। খেয়াল করো, এটা হচ্ছে হালকা মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। তো আলোক রশ্মিটা কি হলো, ধরো ঘন মাধ্যম থেকে যখন ঘন থেকে হালকা হবে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে না। খেয়াল করো প্লিজ, খেয়াল করো,
যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, এই যে অভিলম্ব, অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে গেছে। এখন আপতন কোণের মান আমি আরেকটু বাড়াইলাম, তখন কি হবে? আরো দূরে সরে যাবে। আপতন কোণের মান আরেকটু বাড়াইলাম, তখন দেখা গেল এই যে সরতে সরতে এই যে বিভেদ তল, এই বিভেদ তলের সাথে মিলে যাবে, অর্থাৎ প্রতিসরণ যে কোণটা সেটা 90 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে? এই যে বিভেদ তলের উপর এই রেখাটা এই জায়গায় ছিল, যদি এটার উপর পড়ে যায়, তাহলে এটার সাথে আর এটার কোণের মান তখন কত হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে ঘন থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে তখন দূরে সরে যায়, কিন্তু আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে আপতন কোণের মান এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম, যখন তোমার কি হলো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা সরতে 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 অভিলম্ব থেকে ধীরে ধীরে সরতে 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 বিভেদ তলের উপর পড়ে যাবে, তখন 90 ডিগ্রি, অর্থাৎ তারা সমকোণে অবস্থান করবে। তাহলে সেই সময় আপতন কোণের মান যা হবে, আপতন কোণের যে মানটার জন্য প্রতিসরণ কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। আপতন কোণের সেই মানটাকে আমরা বলে থাকি সংকট কোণ। আবার বলছি, একটু খেয়াল করে দেখো। নরমালি আমরা দিক পরিবর্তনের ঘটনা থেকে আমরা যে জিনিসটা জানি, আলোক রশ্মি যদি ঘন থেকে হালকাতে যায়, বিভেদ তল থেকে দূরে সরে যাবে, তাহলে আপতন কোণ যা ছিল, ধরো প্রতিসরণ কোণটা, প্রতিসরিত রশ্মিটা এই জায়গায় ছিল, আপতন কোণটা একটু বাড়াইছি, প্রতিসরিত রশ্মিটা আরেকটু দূরে সরে গেছে, আমি আপতন কোণটাকে আরেকটু বাড়াইছি, বাড়ানোর ফলে প্রতিসরিত রশ্মিটা কি হলো? বিভেদ তলের উপর পড়ে গেল। যখন বিভেদ তলের উপর পড়লো তখন এইভাবে, তখন 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এই যে আপতন কোণের যে মানটার জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানটাকে বলা হয় সংকট কোণ। আপতন কোণের সেই মানকে তোমার কি বলা হয়? সংকট কোণ। তাহলে এখানে শর্তটা হচ্ছে কি? অবশ্যই আলোক রশ্মিকে ঘন থেকে হালকাতে যেতে হবে। আবার বলছি, এই সময় শর্তটা হচ্ছে কি? অবশ্যই আলোক রশ্মিকে কোথায় যেতে হবে? ঘন থেকে হালকাতে যেতে হবে। তাহলে প্লিজ একটু খাতার মধ্যে লিখে নাও যে সংকট কোণ কাকে বলে। সংকট কোণ কাকে বলে একটু লিখে নাও। হ্যাঁ, একটু লিখে নাও। সেটা হচ্ছে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। হ্যাঁ, ওই আপতন কোণকে আমরা কি বলবো? সংকট কোণ বলবো। সংকট কোণ বলবো। থ্যাংক ইউ। একজন সংজ্ঞাটা লিখে দিছো, ধন্যবাদ তোমাকে আসলে। ঠিক আছে, তাহলে আবার বলছি, আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যম। তাহলে এই যে যখন তোমরা খাতার মধ্যে তুলতেছো, তখন এই জায়গায় একটু বক্স করে লিখে রাখো, বক্স করে দিয়ে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। তাহলে সংকট কোণের ক্ষেত্রে এটা একটা শর্ত, এবং আরেকটা শর্ত হচ্ছে প্রতিসরণ কোণের মান এই যে 90 ডিগ্রি, এই জায়গাটা একটু বক্স করে দাও। তাহলে বলতো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় কার জন্য? সংকট কোণের জন্য, ক্রান্তি কোণের জন্য। এখন একটা জিনিস তোমরা জাস্ট খেয়াল করো, ছোট্ট একটা বিষয় বলবো। সংজ্ঞাটা কি তুলে নিছো? প্লিজ ইয়েস অর নো একটু বলে দাও, কারণ মুছে দিব তো। একটু দ্রুত বলো, একটু দ্রুত বলে দাও, ইয়েস অর নো। ওকে, এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, যে জিনিসটা তুমি এখন প্রশ্ন করতে পারো যে স্যার, আচ্ছা যখন যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, আচ্ছা ধরেন এই জায়গাটায় আপতন কোণের মান 30 ডিগ্রির জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। এখন আমি যদি এটাকে 30 এর থেকে 35 করে দেই, আপতন কোণটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে তখন কি ঘটনা ঘটবে? অর্থাৎ সংকট কোণের মানটা যে কোনো একটা বস্তুর জন্য, ধরো হ্যাঁ, যে কোনো একটা প্রতিসারক জিনিসের জন্য, যেমন ধরো হীরা বা যে কোনো একটা কিছু, এর জন্য যদি ধরো সংকট কোণের মান যা, তার চাইতেও যদি আপতন কোণটা, অর্থাৎ আলোক রশ্মিটা যদি তার চাইতে বড় কোণে আপতিত হয়,
অর্থাৎ ধরো 30 ছিল সংকট কোণ, যার জন্য প্রতিসরণ কোণটা হয়েছিল 90 ডিগ্রি, কিন্তু এখন 30 এর জায়গায় যদি আমি 35 করে দেই, অর্থাৎ আপতন কোণটা, অর্থাৎ যে রশ্মিটা ঘনমাধ্যম থেকে যাবে সেটা যদি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়, 30 এর জন্য 90 হতো, তাহলে 35 এর জন্য কি হবে? তখন কিন্তু এই 90 চাইতে আর বেশি হওয়া সম্ভব না। তখন সে এই যে সংকট কোণের চাইতে বেশি কোণে যদি, বড় কোণে যদি আপতিত হয়, তখন এই যে বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, মানে আগের মাধ্যমে ফিরে আসবে। এই যে বাধা পেয়ে আবার প্রতিসরণের পরিবর্তে, হওয়ার কথা ছিল প্রতিসরণ, কিন্তু প্রতিসরণ না হয়ে এই ক্ষেত্রে কি হলো, বাধা পেয়ে আগের মাধ্যমে ফিরে আসলো। ঘন থেকে যাত্রা শুরু করছিল, আবার ঘনতেই ফিরে আসলো। যেহেতু আগের মাধ্যমে ফিরে আসছে, তাহলে আমরা এটাকে বাধা পেয়ে ফিরে আসাকে কি বলি? প্রতিফলন। এই কারণে এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে দেখো এই যে সংকট কোণের সাথেই কিন্তু রিলেটেড যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা আসলে মূলত কি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটু পর আলাদাভাবে আলোচনা করব, বাট এই জায়গাটায় আসলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার সংকট কোণ যত হবে তার চাইতে যদি একটু বড় কোণে যদি আপতিত, মানে একটা রশ্মি, আলোক রশ্মি আপতিত হয়, তখন তো 90 এর চাইতে বেশি আর হতে পারতেছে না, তখন বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই কারণে ওই ঘটনাকে, আলোর ওই ঘটনাকে আমরা বলে থাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যাই হোক, আগে সংকট কোণের ব্যাপারটা তোমরা তুলে নিছো। একটা প্রশ্ন কিন্তু 34তম বিসিএস এ হয়েছিল, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই জিনিসটা বলতে চাই, প্রশ্নটা একটু লিখে রাখতে পারো চাইলে। সেটা হচ্ছে এমসিকিউর জন্য যেটা আসতে পারে সেটা হচ্ছে হীরকের সংকট কোণ কত, মুখস্থ রাখবা। হীরকের সংকট কোণ, হীরকের সংকট কোণ বা ক্রান্তি কোণ মনে রাখবা, এটা হচ্ছে 24 ডিগ্রি। হীরকের সংকট কোণ বা তোমার হচ্ছে ক্রান্তি কোণ, এটা কত ডিগ্রি? 24 ডিগ্রি। এখন একটা বিষয় তোমাদেরকে বলি, এটাই লিখিততে আসছে, এটা এমসিকিউ আকারে আসতে পারে, আর এটাই বলছে যে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে, 24 ডিগ্রি বলতে কি বোঝেন? জাস্ট এতটুকু, একটু বাড়াই দিয়েছে। তাহলে দেখো একটা বিষয়, খুব কি কঠিন জিনিস হবে কিনা, যে প্রিলি আর রিটেনের যে প্রিপারেশনটা, সেটা একটু, যদি এখন সময়টা কম, বাট তারপরও মানে হচ্ছে তোমরা প্রথম থেকে যদি মানে একটু সিরিয়াসলি, মানে একটু বাড়িয়ে বাড়িয়ে পড়লেই বাস, এখানে প্রশ্ন বিশ্লেষণ করলে, অ্যানালাইসিস করে পড়লেই তোমার হয়ে যায়। তাহলে প্রিলির জন্য দরকার হীরকের সংকট কোণ কত, এটা মুখস্থ রাখা, এটা জেনে রাখা, সেটা হচ্ছে 24 ডিগ্রি। আর রিটেনে এসেছে প্রশ্ন অলরেডি 34তম বিসিএস এ, সেটা হচ্ছে যে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে কি বুঝো? আচ্ছা একটা জিনিস বলো, সেটা হচ্ছে, একটা জিনিস বলো যে এই ঘন থেকে হালকাতে, হ্যাঁ, সংকট কোণ তো ঘন থেকে হালকাতে সৃষ্টি হয়। তাহলে ধরো আপতন কোণের মান এখানে হচ্ছে 24 ডিগ্রি হীরকের ক্ষেত্রে, হীরার ক্ষেত্রে, তখন প্রতিসরণ কোণটা কত হয়? প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি। আচ্ছা এখন একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, আপতন কোণ 24 ডিগ্রি, প্রতিসরণ কোণ তখন 90 ডিগ্রি হয়। অর্থাৎ হীরকের সংকট কোণ বলতে বোঝানো হচ্ছে, হীরকের ক্ষেত্রে যদি আলোক রশ্মি 24 ডিগ্রি কোণে আপতিত হয়, 24 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? তখন সেই ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। এখন ধরো 24 ডিগ্রির চাইতে আমি যদি একটু কমিয়ে দেই, হীরকের ক্ষেত্রে আলোক রশ্মিটাকে আমি কি করলাম, এমন ভাবে হীরকের উপর ফেললাম, সেটা হচ্ছে হীরক থেকে মনে করো যে আলোক রশ্মিটা 24 ডিগ্রি চাইতে, অর্থাৎ ধরো 15 ডিগ্রিতে, 15 ডিগ্রি কোণে সে রওনা করলো। 15 ডিগ্রি রওনা করলে তাহলে তখন তো আর প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে না, তখন তো সে ঠিকই প্রতিসরিত হবে। অর্থাৎ এই 24 ডিগ্রিটা হচ্ছে তোমার সীমা। সীমা কেমন সীমা? এই 24 ডিগ্রি চাইতে যদি কম হয় কোণের মান, আপতন কোণের মান, তাহলে প্রতিসরণ হবে, কিন্তু 24 ডিগ্রির চাইতে যদি বেশি কোণে আপতিত হয়, তখন সেটা প্রতিফলিত হবে। কারণ সংকট কোণের চাইতে বড় কোণে যদি কোনো রশ্মি আপতিত হয়, তখন এই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি আর থাকে না, তখন বাধা পেয়ে ফিরে আসে। তাহলে একটা জিনিস তোমরা একটু বলো, যে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে তো ওরা বলেই দিছে 24 ডিগ্রিটা আসলে হচ্ছে কি তোমার সীমা। অর্থাৎ এই 24 ডিগ্রি পর্যন্ত, মানে অ্যাঙ্গেল পর্যন্ত বা এর কমে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিসরিত হবে, প্রতিসরণের ঘটনা ঘটবে। কিন্তু 24 ডিগ্রি চাইতে যদি বেশি কোণে আপতিত হয়, তাহলে তখন বাধা পেয়ে ফিরে আসবে, তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। অর্থাৎ 24 ডিগ্রি বা তার চাইতে কম কোণে যদি আপতিত হয়, তাহলে হবে প্রতিসরণ, আর যদি 24 ডিগ্রি চাইতে বেশি কোণে আপতিত হয়, তাহলে হবে প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটাই হচ্ছে হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে আসলে এই জিনিসটাই বোঝায়।
তোমাদের কাছে ক্লিয়ার কিনা? তোমাদের কাছে ক্লিয়ার কিনা? 2-3 লাইন অবশ্যই লিখে দিয়ে আসতে পারবা কিনা একটু জাস্ট জানো, ইয়েস অর নো, ইয়েস অর নো একটু জানো প্লিজ। প্রিলির জন্য জাস্ট এই 24 ডিগ্রি মানটা মুখস্থ রাখতে হবে হীরার ক্ষেত্রে, আর জাস্ট এটাই একটু পরিবর্তন করে দিবে, এটা বলতে তুমি কি বুঝলা একটু প্লিজ জানো, ইয়েস অর নো। ইয়েস, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা সংকট কোণ সম্পর্কে জানলাম, আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটু, স্যার আবার, ঠিক আছে আবার বলছি একটু খেয়াল করো। বলছে হীরার সংকট কোণ 24 ডিগ্রি বলতে কি বোঝায়? সংকট কোণ মানে কি? সংকট কোণ মানে হচ্ছে আপতন কোণের মান কত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। তাহলে আপতন কোণের মান যদি 24 ডিগ্রি হয় হীরার ক্ষেত্রে, আপতন কোণ যদি 24 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। বা আপতন কোণের মান যদি 24 এর চাইতে কম হয় তাহলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি চাইতে আরেকটু কমে আসবে না? কমে আসলেই তো সে প্রতিসরিত হচ্ছে, মানে প্রতিসরণের ঘটনাটা ঘটতেছে। তো এটাই বোঝাচ্ছি যে বললাম হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে বোঝানো হচ্ছে আপতন কোণের মান যদি 24 ডিগ্রি অথবা তার চাইতে কম হয় তাহলে ওই আলোকরশ্মির কি ঘটবে? প্রতিসরণ ঘটবে। কিন্তু যদি 24 ডিগ্রি চাইতে বেশি হয় তখন তো বাধা পেয়ে ফিরে আসবে, যাকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলি। এর জন্য বলছি 24 ডিগ্রিটা হচ্ছে একটা সীমা হীরকের ক্ষেত্রে। এর কম হলে প্রতিসরণ হবে, এর বেশি হলে প্রতিফলন হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এবার এবার একটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ওই জিনিসটা তোমরা একটু লিখে রাখো খাতার মধ্যে, প্লিজ একটু খাতার মধ্যে লিখে রাখো। সেটা হচ্ছে প্রতিসরণের ঘটনা থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে এমসিকিউ আসে আবার রিটেনের জন্য আসে, তাই লেখো প্রতিসরণের, হ্যাঁ প্রতিসরণের বিভিন্ন ঘটনা, প্রতিসরণের ঘটনা, প্লিজ প্রতিসরণের ঘটনাগুলো একটু প্লিজ একটু লিখে রাখো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দাও, ট্রিপল স্টার দাও। প্রতিসরণ থেকে, সংজ্ঞা থেকে না, এই জায়গা থেকেই প্রশ্নটা হয় মূলত। এমসিকিউ বলো রিটেনে বলো, এই জায়গা থেকেই প্রশ্ন হয় প্রতিসরণের ঘটনা। হ্যাঁ, এক নাম্বার দেখো নৌকার যে বৈঠা, হ্যাঁ নৌকার বৈঠা, এক নাম্বার দিয়ে লেখো বাঁকা দেখা যায়। নৌকার বৈঠা বাঁকা দেখা যায়, এক নাম্বার নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। 2 নাম্বার, আচ্ছা তুমি যদি আঙুল রাখো পানির মধ্যে, তো এই যে আঙুলটা একটু বাঁকা দেখা যায়, আঙুলটা একটু বাঁকা দেখা যায় বা ছোট দেখা যায়, তাহলে এটাও কিন্তু প্রতিসরণের কারণে হয়। কারণ ওই যে আলোকরশ্মি দিক পরিবর্তন করে, হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের কাছে একটু ঘেঁষে যায়, মনে হয় যেন আঙুলটা কাইটা গেছে এমন মনে হবে। তাহলে একটু লিখে রাখো আঙুল, হ্যাঁ আঙুল বাঁকা বা ছোট দেখা যায়, আঙুল বাঁকা বা ছোট দেখা যায়। তাহলে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়া, তারপর হচ্ছে আঙুল বাঁকা বা ছোট দেখতে পাওয়া। 3 নাম্বার, ধরো তুমি পানির মধ্যে বা বালতির মধ্যে তুমি কি করলা, একটা পয়সা রাখলে, ঠিক আছে, একটা পয়সা রাখলে উপর থেকে দেখলে মনে হবে পয়সাটা কিছুটা উপরে উঠে আসছে, কিছুটা উপরে উঠে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাঁ এই যে পয়সা বা কয়েন, কয়েন উপরে উঠে আসা, আবার বলতেছি কয়েন উপরে উঠে আসা, কয়েন উপরে উঠে আসা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা বলে রাখি, এই তো গেল নরমাল উদাহরণ, এরকম আরো কয়েকটা একটু বিশেষ উদাহরণ 4 নম্বর দিয়ে স্টার দিয়ে লিখে রাখো। দিগন্তে, হ্যাঁ দিগন্তে চাঁদ বড় দেখা যায়, দিগন্তে চাঁদ বড় দেখা যায়, দিগন্তে চাঁদ বড় দেখা যায়। এই দিগন্ত বলতে তোমরা সবাই মোটামুটি ভাবে বুঝো যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যদি দূরের দিকে তাকাও তাহলে যে জায়গাটায় মনে হয় আকাশ আর হচ্ছে সমুদ্র মিলে গেছে, মনে হয় না এমন, ওইটাকে আসলে আমরা বলে থাকি দিগন্ত। যে জায়গাটায় সমুদ্র আর আকাশ মিলে যায় মনে হয়, ওইটাকে আসলে দিগন্ত। ওই দিগন্তে চাঁদ যে বড় দেখা যায় এটা প্রতিসরণের কারণে। এবং এখানে আরেকটা একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে সূর্যকেও কিন্তু লাল দেখা যায়, সূর্যকে লাল দেখা যায়। এটা মনে রাখবা, এটা নিয়ে যে কনফিউশনটা, হ্যাঁ অপশনটা খেয়াল করবা ভালোভাবে, অপশনটা খেয়াল করবা, প্রতিসরণ আর হচ্ছে বিক্ষেপণ। অপশনে যদি প্রতিসরণ থাকে, অপশনে যদি প্রতিসরণ থাকে তাহলে ওইটাই হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু প্রতিসরণ যদি না থেকে বিক্ষেপণ থাকে তাহলে সেক্ষেত্রে বিক্ষেপণ অ্যান্সার দাগাইতে পারবে।
তাহলে এখানে একটু বলে রাখছি, দিগন্তে চাঁদ বড় দেখতে পাওয়া, দিগন্তে সূর্যকে লাল দেখতে পাওয়া, এটাও প্রতিসরণের ঘটনা। তবে প্রতিসরণ যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বিক্ষেপণ দাগাতে পারবে। কেমন? আচ্ছা, 5 নম্বর, 5 নম্বর সেটা হচ্ছে তোমার গোধূলির সময়, গোধূলির সময়, গোধূলি মানে তো বুঝো বিকেল বেলার সময়টা, হ্যাঁ, গোধূলির সময় সূর্যকে বড় দেখতে পাও, সূর্যকে বড় দেখতে পাও বা দেখা যায়। বুঝতে পারছো? তাহলে এই যে নিচের যে দুটো উদাহরণ, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখান থেকে কিছু কিওয়ার্ড তোমরা মনে রাখো, কিওয়ার্ড তোমরা মনে রাখো, সেটা হচ্ছে এই যে বাঁকা, তারপর হচ্ছে ছোট, এই যে উপরে উঠে আসা, বড় দেখতে পাওয়া, ছোট দেখতে পাওয়া। কথাটা বুঝতে পারছো? তাহলে দেখো আমি শব্দগুলো লিখতেছি, কিওয়ার্ড গুলো কি কি? কিওয়ার্ড গুলো পাইলাম বাঁকা, বড়, ছোট, উপরে, উপরে, হ্যাঁ। তাহলে এই যে ওয়ার্ড গুলো, এইগুলো কিন্তু কিওয়ার্ড, সেটা কার ক্ষেত্রে? প্রতিসরণের ঘটনার ক্ষেত্রে। এইভাবে তোমরা মার্ক করে লিখতে পারো। অনেক সময় যদি মনে না থাকে তাহলে এই শব্দগুলো মার্ক করে তোমরা মনে রাখতে পারো। তাহলে সবাই কি তুলে নিছো প্রতিসরণের ঘটনার যে উদাহরণগুলো, সেটা কি তুলে নিছো কিনা? প্লিজ প্লিজ একটু জানাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো এমসিকিউর জন্য। ইয়েস অর নো বলে একটু জানাও আমাকে প্লিজ। ইয়েস, আচ্ছা, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, এবার একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পরীক্ষায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে বলতো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টা? কাকে বলে সেটা তো বলতে পারবা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টা? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টা? 6 নম্বরটা লিখছিলাম যে গোধূলির সময় সূর্যকে বড় দেখতে পাওয়া, বড় দেখা যায়, গোধূলির সময় সূর্যকে বড় দেখা যায়। আচ্ছা, শর্ত হচ্ছে দুইটা, থ্যাংক ইউ, দুইটা শর্ত। নাম্বার 1 শর্তটা হচ্ছে অবশ্যই আলোকরশ্মিকে ঘন থেকে হালকাতে যেতে হবে, ঘন থেকে হালকাতে যেতে হবে। এবং মনে রাখবা আরেকটা বিষয়, 2 নম্বর, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে সংকট কোণের চাইতে বড় হতে হবে। আপতন কোণটা, আপতন কোণের মান কি হতে হবে? আপতন কোণ সংকট কোণের চাইতে বড় হতে হবে। যদি না হয় ক্রান্তি কোণের চাইতে, হ্যাঁ, সংকট কোণ, আপতন কোণ সংকট কোণের চাইতে যদি বড় হয় এবং আলোকরশ্মিটা যদি ঘন থেকে হালকাতে যায়, ঠিক সেই সময় আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই বলছো 2, খুব ভালো লাগলো। আসলে তোমরা পারো তাহলে, হ্যাঁ, তোমরা অনেক কিছুই পারো আসলে। আমার তো এত কিছু তাহলে বোঝানোর দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে যেতে হবে, এবং পূর্ণ অভ্যন্তরীণ ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত না আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় হচ্ছে। ওই যে হীরার ক্ষেত্রে 24 ডিগ্রি হচ্ছে সংকট কোণ, 24 ডিগ্রি চাইতে বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে হীরার ক্ষেত্রে। কিন্তু আপতন কোণের মান যদি 24-এর নিচে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। আচ্ছা, তাহলে শর্তটা সম্পর্কে আমরা জানলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে এটার জন্য আমাদের উদাহরণগুলো দরকার, হ্যাঁ, ওই যে কি কি ধরনের ঘটনা ঘটে সেটা দরকার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের। প্লিজ একটু লিখে নাও, স্টার দিয়ে লিখে রাখবা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য যে ঘটনাগুলো ঘটে এই স্টার চিহ্ন, কারণ এটাই আসে এমসিকিউতে, এটা লিখে রাখো। হ্যাঁ, এগুলো প্যাচ লেগে যায় অনেক সময়। 1 নম্বর, তোমরা সবাই ছোটবেলায় পড়ছো, ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, সেটা হচ্ছে মরীচিকা। হ্যাঁ, মরীচিকা বা দৃষ্টিভ্রম। মরীচিকা বা দৃষ্টিভ্রম, এটা না থেকে এরকম হইতে পারে যে রাজপথ, হ্যাঁ, তপ্ত রোদে বা দুপুর বেলা রাজপথ, তোমার কি মনে হয়? বৃষ্টি ভেজা মনে হবে, বৃষ্টি ভেজা মনে হবে, স্যাঁতস্যাঁতে মনে হবে, অর্থাৎ দূর থেকে দেখলে মনে হবে যেন ভিজে আছে এরকম, ঠিক আছে, ভেজা মনে হয়। তাহলে মরীচিকা সৃষ্টি বা দৃষ্টিভ্রম, রাজপথ বা বৃষ্টি ভেজা। 2 নম্বর, 2 নম্বর সেটা হচ্ছে আসল হীরা, আসল হীরা, এটা দিয়ে কিন্তু যাচাই করা যায়, বোঝা যায় আসল হীরা উজ্জ্বল দেখাবে, আসল হীরা উজ্জ্বল দেখাবে।
আসল হীরা উজ্জ্বল দেখাবে। 3 নাম্বার, বরফ বরফ সাদা দেখতে পাওয়া, বরফ সাদা দেখতে পাওয়া। তাহলে মরীচিকা বা দৃষ্টিভ্রম, মরীচিকা বা দৃষ্টিভ্রম, রাজপথ বৃষ্টি ভেজা বা বৃষ্টিসিক্ত মনে হওয়া, আসল হীরা উজ্জ্বল দেখাবে, বরফ সাদা দেখতে পাওয়া। এগুলো হচ্ছে কার ঘটনা? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়ে থাকে। কার কারণে হয়ে থাকে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 স্টার দিয়ে তোমরা, এটা তো ট্রিপল স্টার দিছো, অপটিক্যাল ফাইবারটা 4 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার থেকে কিন্তু এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো অপটিক্যাল ফাইবারটা এখন একটু লেখাবো, প্লিজ অপটিক্যাল ফাইবারটা একটু লিখে রাখো। এটা এটা একটু গঠনটা একটু অল্প করে একটু বলে দিব। অপটিক্যাল ফাইবার, আচ্ছা এই যে অপটিক্যাল ফাইবার, এটা তো মূলত আমরা মনে করি যে এটা একটা কানেকশন দেওয়ার জন্য এক ধরনের তার বিশেষ, ঠিক না? আচ্ছা এখন একটা বিষয়, প্রথম কথা হলো এই যে অপটিক্যাল যে ফাইবারটা, সেটা দেখতে কেমন? আমি একটু লিখছি, হ্যাঁ আমি একটু লিখছি। ধরো একটা অপটিক্যাল ফাইবার, এটা জাস্ট আমি ছোট করে একটু দেখাচ্ছি আর কি, কেমন? ধরো এই জায়গাটায় একটু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিতরটা কালো করে দিচ্ছি, কেমন? ভিতরটা কালো করে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবা, এই যে এটার বাইরের যে অংশটা, বাইরের অংশটা হচ্ছে জ্যাকেট, যেটা আমরা বলে থাকি, হ্যাঁ? ভিতরের এই যে অংশটা, এটাকে বলা হয় ক্ল্যাড বা ক্ল্যাডিং, হ্যাঁ? ক্ল্যাড বা ক্ল্যাডিং। আচ্ছা, আর একদম ভিতরে যেটা, সেটাকে বলা হয় কোর। মনে রাখবা এটাই হচ্ছে যে মোটা তার, হ্যাঁ মোটা যে তার, এটা হচ্ছে এটা। এখন অপটিক্যাল ফাইবার থেকে একটা টেকনিক্যাল কোশ্চেন তোমাদেরকে করি, তোমরা কি বলতে পারবা? আর একটা জিনিস বলে থাকি যে যেমন ধরো এই যে আলোটা, আলোটা এর ভিতর দিয়ে যে প্রবেশ করলো, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, তারপর বের হয়ে গেল, তাহলে এটা ধরো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা এখন তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোন কোন অংশটিতে সংঘটিত হয়? অপটিক্যাল ফাইবারের মধ্যে, অপটিক্যাল ফাইবারের মধ্যে কোন অংশটিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয়? অ্যানসার করো তো দেখি, কে পারবে অ্যানসার করতে? যে পারবা তার সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, ইনশাআল্লাহ আমি এক কাপ চা খাওয়াবো। যাও, আপাতত আমার সামর্থ্য এটাই আছে। অবশ্য খুব ছোট অফার, অনেকেই অনেকেই হয়তো অ্যানসার করতে চাইবা না। ঠিক আছে, ভুল হোক তাতে লেখো না, কোনো সমস্যা নাই। ভুল হোক তাতে কোনো সমস্যা নেই। একজন কোর লিখছো, কাঁচতন্তু লিখছো, আচ্ছা আরো লেখো, আরো লেখো কোর, আচ্ছা ক্ল্যাডিং। এই যে এক্স্যাক্টলি, আসলে অনেকগুলো অপশন তো, এর মধ্যে একটা মাইরা দিলেই হবে। এরকম ভাবে যদি না লিখে বুঝে লিখে থাকো, তোমাকে আসলে অনেক ধন্যবাদ। যে ক্ল্যাডিং লিখছো, তার নামটা, আচ্ছা তার নামটা ভিতরের তলে, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মনে রাখবা এই ক্ল্যাডিং এর মধ্যেই মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে থাকে। এটা একটু লিখে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে তথ্য। সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ, পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন, প্রতিফলন সেটা কিন্তু এই ক্ল্যাডিং এর মধ্যে হয়ে থাকে। ক্ল্যাডিং এর মধ্যে হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এই জায়গার মধ্যে। ঠিক আছে, কারণ আমরা পড়ি, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেগুলো অনেক সময় খেয়াল করি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, যে উত্তর করছো তাকে আমি অবশ্যই চা খাওয়াবো ইনশাল্লাহ, কথা দিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তোমাকে চা খাওয়াবো ইনশাল্লাহ। ওই সময় সামর্থ্য যদি আরো ভালো থাকে, ভালো কিছু খাওয়াবো, বাট আপাতত চা বলে রাখলাম। এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, এই যে এটা চিত্রটা লেখা হয়ে গেছে, চিত্রটা লেখা যদি হয়ে থাকে, তোমাকে যদি প্রশ্ন করে, তোমাকে যদি প্রশ্ন করে এই যে অপটিক্যাল ফাইবার এটা কি দিয়ে তৈরি, তাহলে তোমরা অনেকে উত্তর করবা যে কাঁচের তৈরি হতে পারে অথবা প্লাস্টিকের তৈরি হতে পারে। এবং এটা ধরনটা কেমন? এটা হচ্ছে নমনীয়, নমনীয় তন্তু বিশেষ, হ্যাঁ নমনীয় তন্তুর মতো। আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবা, যদি কাঁচ অপশনে না থাকে,
কাঁচ অপশনে না থাকে, কাঁচের তৈরির মূল উপাদানটা কি? কাঁচ তৈরির মূল উপাদানটা কিন্তু আমরা জানি সেটা হচ্ছে সিলিকা। আর এই সিলিকাটা গঠিত হয়েছে কার মাধ্যমে? সিলিকনের মাধ্যমে। সিলিকনের মাধ্যমে। তাহলে এই যে ভিতরকার বিষয়টা একটু জেনে রাখো, ভিতরকার বিষয়টা একটু জেনে রাখো। যদি কাঁচ অপশনে না পাও, মূল উপাদান হিসেবে কোনটা অ্যানসার করবা? সেটা হচ্ছে সিলিকন। মূল উপাদান, হ্যাঁ, থ্যাংক ইউ, এক্স্যাক্টলি, খুব ধন্যবাদ, ঠিক আছে তোমাকে, সেটা হচ্ছে সিলিকন। তাহলে অপটিক্যাল ফাইবারের যে মূল যে উপাদান সেটা হচ্ছে কাঁচ। ওটা না পেলে তারপর কি দেখবা? সিলিকন দেখবা। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার তোমার এটার ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কি বলতে পারবা? কেউ বলতে পারবা অপটিক্যাল ফাইবার ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্যটা কি? কেউ কি একজন লিখে বলতে পারবা যে অপটিক্যাল ফাইবারের প্রধান উদ্দেশ্যটা কি ব্যবহারের? প্লিজ একটু দ্রুত, যদি না পারো নো বলে দাও, সমস্যা নেই। ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফার, ঠিক আছে, তথ্য আদান প্রদানের জন্য তো অপটিক্যাল ফাইবার ছাড়া অন্য ওয়্যার দিয়েও করা থাকে। তবে মনে রাখবা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তথ্যটা তথ্যটা একেবারেই বিকৃত হয় না। হ্যাঁ, একেবারেই বিকৃত হয় না। অর্থাৎ সোজা কথা আমরা বলতে পারি অবিকৃত অবস্থায় ডেটা ট্রান্সফার করে। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন, তাহলে এটা তোমরা জানো যে ইন্টারনেট কানেকশনে আসলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। কিবোর্ড মাউসের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তোমার কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারে কিন্তু তোমার কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এটা একটু খাতার মধ্যে লিখে রাখো। এই কথাটা একটু প্লিজ, এই কথাটা একটু লিখে রাখো যে সুপার কম্পিউটারে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যবহার। সেটা হচ্ছে সুপার কম্পিউটারে সুপার কম্পিউটারে যে অনেকগুলো মাইক্রো প্রসেসর থাকে। হ্যাঁ, এই যে মাইক্রো প্রসেসর থাকে, এই প্রসেসর গুলোর মধ্যে তোমার কি করা হয়? তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। তাহলে সোজা কথা যে ডেটা ট্রান্সফার, তাহলে সুপার কম্পিউটারের মধ্যে যে একাধিক তোমার কি থাকে? মাইক্রো প্রসেসর থাকে, তাদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। আরেকটা বিষয়, এক্স্যাক্টলি, খুব মজা লাগলো এই বিষয়টা, ট্রিটমেন্টের ক্ষেত্রে টেলিমেডিসিনে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, টেলিমেডিসিনে ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে টেলিমেডিসিনে যে পদ্ধতিটা যেখানে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্ডোস্কোপি। অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওই যে ভিতরে একটা নল ঢুকিয়ে তোমার কি করা হয়? ভিতরের জিনিসগুলো দেখা হয় মনিটরের মধ্যে, ওই যে অ্যান্ডোস্কোপি, তোমরা সবাই জানো। তারপর একবার বললাম টেলিমেডিসিন, ইন্টারনেট সংযোগ, হ্যাঁ, ডেটা ট্রান্সফার, এগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জিনিসগুলো। আরেকটা বিষয় তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ তো দুইটা সাবমেরিন কেবলের সাথে যুক্ত আছে, সেই দুইটা সাবমেরিন কেবলের নাম মানে ওইটা কি বলতে পারবা যে ওটার নামটা কি? হ্যাঁ, সাবমেরিন কেবল হিসেবে ওটার নামটা কি বলতে পারবা? যে দুটো কেবলের সাথে যুক্ত, কেবলের মাধ্যমে। আচ্ছা, দেখো এখানে সেটা হচ্ছে সি মি উই। হ্যাঁ, সুন্দর। সি মি উই, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট আর হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। এটা কত কত? 4 আর 5, মনে রাখবে, 4 আর 5, সি মি উই 4 5, ঠিক আছে, সি মি উই 4 5। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা অনেকেই জানো আসলে। আচ্ছা, এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের থেকে এই তথ্যগুলি আমাদের যথেষ্ট, এর বাইরে আসলে তেমন কিছু লাগবে না। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা ছিল হচ্ছে যে কোন জায়গাটায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাব যে জিনিসটাই, সেটা হচ্ছে লেন্সের মধ্যে। বলো তো দেখি, লেন্সে কোন ধরনের ঘটনা ঘটে? লেন্সে কিন্তু আলো কি ঘটে থাকে আমরা জানি, লেন্সে আলোর কি ঘটে? প্রতিসরণ।
প্রতিসরণ। এবং এই লেন্স, হ্যাঁ, এই লেন্সের যে প্রকারভেদ আমরা দুইটা পড়বো, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। এখন এই যে উত্তল আর অবতল লেন্স, হ্যাঁ, প্রতিসরণের ঘটনা ঘটে থাকে। তাহলে এই যে উত্তল আর অবতল লেন্স, এটা দেখতে কেমন, কিভাবে তৈরি করা হয় সেটা একটু খেয়াল করে দেখো। এই যে বর্ণীয় যে পৃষ্ঠ, যখন আমরা একটা নিয়েছিলাম তখন সেটা হয়েছিল দর্পণ। কিভাবে নেওয়ার পর যে কোনো একটা পৃষ্ঠে আমরা প্রলেপ দিয়েছিলাম। কিন্তু এখন আমরা কি করলাম, এই যে দুইটা পৃষ্ঠ, মনে করো এই পাশেরটা অর্থাৎ বাম পাশ আর এই ডান পাশ কেটে আলাদা করে জোড়া লাগিয়ে দিলাম, মনে করো। তাহলে কয়টা পৃষ্ঠ জোড়া লাগালাম? দুইটা। এখন একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, উপরের প্রান্ত আর হচ্ছে নিচের যে প্রান্ত, এই দুইটা প্রান্ত হচ্ছে কি সরু, মাঝখানের যে প্রান্তটা সেটা কিন্তু প্রসারিত। তাহলে এই ধরনের যে লেন্স, উপরের এবং নিচের প্রান্তটা হচ্ছে সরু, মাঝখানেরটা প্রসারিত, এটাকে আসলে আমরা মূলত বলে থাকি উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। এবং উত্তল লেন্সের একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অভিসারী লেন্স। এখন তোমরা বুঝতে পারো যে অভিসারী কথাটা বলতে আসলে কি বোঝানো হয়। অনেক সময় আমরা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলে থাকি যে আসলে অভিসারে চুপিসারে, হ্যাঁ, দেখা করলো। তো একটা জিনিস হলো যে দুইজন গিয়ে একটা জায়গায় গিয়ে একত্রিত হওয়া। অর্থাৎ মনে রাখবা, যখন আলোকরশ্মি গুচ্ছ তোমার কি হয়, উত্তর লেন্সে এসে আপতিত হয়, তখন এই যে সামনের কাছের একটা বিন্দুতে এদেরকে কি করে, মিলিত করে। এই যে কাছের একটা বিন্দুকে মিলিত করা, এই কারণে এটাকে বলা হয় অভিসারী লেন্স। এই কারণে এটাকে কি বলা হয়? অভিসারী লেন্স। আচ্ছা, তাহলে উত্তল লেন্স বা অভিসারী লেন্স দেখতে কেমন? উপরের এবং নিচের প্রান্তটা হবে সরু এবং মাঝখানের প্রান্তটা হবে প্রসারিত। এবার আসো, এই যে দুটা এইভাবে আছে, এইভাবে জোড়া লাগিয়ে আমি এখন উল্টো করে দিব। কেমন? অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এই রকম। অর্থাৎ মাঝখানের যে প্রান্তটা সেটা হবে চিকন সরু, উপরের এবং নিচের প্রান্তটা হবে সরু। অর্থাৎ উত্তল লেন্সের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যেটা, যে লেন্স, সেটাই হচ্ছে কি তোমার অবতল লেন্স। এই অবতল লেন্সের কাজটা কি? উত্তল লেন্সের কাজ হচ্ছে কাছের কোন একটা বিন্দুতে মিলিত করা, এই কারণে এটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। আর এখানে এই অবতল লেন্সে যদি তোমার আলোকরশ্মি গুচ্ছ এসে আপতিত হয়, তাহলে তোমার কি হবে, সামনের কোনো বিন্দুতে মিলিত করবে না, সে কি করবে, এদেরকে দূরে পাঠিয়ে দিবে। হ্যাঁ, অর্থাৎ এই কারণে এটাকে বলা হয় অপসারী লেন্স। তাহলে উত্তল লেন্স বা অভিসারী লেন্স কাছের কোন একটা বিন্দুতে মিলিত করা, আর অবতল লেন্স বা অপসারী লেন্স দূরে ছড়িয়ে দেওয়া, আলোটাকে দূরে ছড়িয়ে দেওয়া। ছোট্ট সিম্পল একটা কথা বলি, খেয়াল করে দেখো। আচ্ছা, যারা দূরে ভালো দেখতে পায়, কাছে ভালো দেখতে পায় না। আবার বলছি, যারা দূরে ভালো দেখে, কাছে ভালো দেখে না। তাহলে যেহেতু উত্তল লেন্স কি করে, কাছের বিন্দুতে কি করে, আলোটাকে মিলিত করে, আলোকরশ্মি গুচ্ছকে মিলিত করে। তাহলে কাছের বস্তুকে ভালোভাবে দেখতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর অবতল লেন্স তোমার কি করে, আলোটাকে ছড়িয়ে দেয়। তাহলে দূরের বস্তুতে গিয়ে আলোটা পড়বে। তাহলে এই সহজে একটু মনে রাখতে পারি যে যারা দূরে ভালো দেখে না, কাছে ভালো দেখে, যারা দূরে ভালো দেখে না, তাদের জন্য কিন্তু অবতল লেন্সটা হচ্ছে ভালো। কথাটা বুঝতে পারছো? তাহলে এই যে আমরা একটু পরে চোখের ত্রুটি সম্পর্কে জানবো, বাট আমি সিম্পলি একটু ছোট করে একটু বলে রাখলাম কথাটা। তাহলে উত্তল লেন্স, অবতল লেন্স চেনা গেল। এখানে লেন্সের মধ্যে কোন ধরনের ঘটনা ঘটে আলোর, সেটা হচ্ছে প্রতিসরণ ঘটে, ঠিক কিনা? এখন এই যে উত্তল লেন্স আর অবতল লেন্সের ব্যবহারটা আমাদের দরকার, এটাই স্টার চিহ্ন দিয়ে একটু লিখে রাখো। এইটার ব্যবহার আমাদের লাগবে, যে উত্তল লেন্সের ব্যবহারটা কি আর অবতল লেন্সের ব্যবহারটা কি। প্লিজ, তোমরা কি এই যে উত্তল লেন্স আর অবতল লেন্স, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, মানে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, প্লিজ আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও প্লিজ তোমরা, যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আমাকে একটু জানাও যে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তাহলে আমি দুই একটা প্রশ্ন আর কি তোমাদেরকে করব। হ্যাঁ, দুই একটা প্রশ্ন তোমাদেরকে করব যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এর জন্য আর কি। ইয়েস, ক্লিয়ার। তোমরা কি তুলে নিছো? সবাই কি তুলে নিছো কিনা?
কয়েকটা প্রশ্ন আমি এখান থেকে দিব, বাট তার আগে একটু বলে নিলাম আর কি জিনিসটা। ঠিক আছে, 1 সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ড বলতে কি মানে পুরো জিনিসটা আবার বলবো নাকি? আচ্ছা, সবাই তুলে নিছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, খাতা লেখো, যে সেটা হচ্ছে তোমার উত্তর লেন্সের ব্যবহার। হ্যাঁ, উত্তর লেন্সের ব্যবহার একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে প্রথম কথা হলো তোমরা আহ আতসী কাচ তো চেনো। আতসী কাচ মানে হচ্ছে ম্যাগনিফাইং যে গ্লাসটা, হ্যাঁ ম্যাগনিফাই করে, হ্যাঁ এই ম্যাগনিফাইং গ্লাসে কিন্তু উত্তর লেন্স ব্যবহার করা হয়। ম্যাগনিফাই, আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু এই যে ম্যাগনিফাইং গ্লাস তোমার কি করতে পারে, যে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে এই যে এই উত্তর লেন্স যেহেতু তোমার কি করে, যখন তার মধ্যে এক গুচ্ছ আলোক রশ্মি আসে, সে কাছের একটা বিন্দুতে একত্রিত করে ফেলে, তাহলে যখন আলোক রশ্মিটা তোমার কি হবে একটা জায়গায় একত্রিত হয়ে বারবার করতে থাকবে, সেই জায়গায় কিন্তু আলো আলো পড়লে কিন্তু সেখান থেকে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। আর তাপ উৎপন্ন হলে সেখান থেকে কিন্তু আগুন সৃষ্টি হওয়া সম্ভব। তাহলে মনে রাখবে এই যে উত্তর লেন্স, এটার ব্যবহার কিন্তু আগুন সৃষ্টিতেও করা যায়। আগুন সৃষ্টিতে অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে, হ্যাঁ সূর্যের আলোকে লাইটকে কাজে লাগিয়ে, তাহলে আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাসে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আগুন সৃষ্টি করার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং আরেকটা জিনিস তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে 3 নম্বর, অণুবীক্ষণ যন্ত্রে। অণুবীক্ষণ যন্ত্রে, অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। তারপর 4 নম্বর হচ্ছে আহ অণুবীক্ষণ যন্ত্রটা কে আবিষ্কার করছেন, কেউ বলতে পারবা? অণুবীক্ষণ যন্ত্রটা কে আবিষ্কার করেন, তোমরা বলতে পারবা? আচ্ছা, এটা বলতে বলতে কি করে লিখি, এই আরেকটা হচ্ছে নব, হ্যাঁ নববীক্ষণ। নববীক্ষণ বা নব বলতে তো আকাশ বোঝায়, ঠিক না? নববীক্ষণ যে যন্ত্র, এটা কিন্তু কেপলার, এটাতে কোনো সন্দেহ নাই, এটা কিন্তু কেপলার। অণুবীক্ষণ যন্ত্রে, নববীক্ষণ যন্ত্রে। আচ্ছা, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, সেটা একটু লিখে রাখো। হ্যাঁ 5 নম্বর সেটা হচ্ছে ক্যামেরা। এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু তোমরা আহ লিওয়েন হু, হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর, ভালো লাগলো। মারিয়াম আক্তার, মারিয়াম আক্তার, ও খুব সুন্দর একটা উত্তর দিছে। অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন এটা নিয়ে কিন্তু অনেক ধরনের মতভেদ আছে। তবে সরল অণুবীক্ষণ যন্ত্র, মূলত এখানে অণুবীক্ষণ যন্ত্র না বলে সরল অণুবীক্ষণ যন্ত্র বলা উচিত। এই সরল অণুবীক্ষণ যন্ত্র অ্যান্টনি ফন লিউয়েনহুক আবিষ্কার করেন। এই অ্যান্টনি ফন লিউয়েনহুক আসলে ব্যাকটেরিয়ার আবিষ্কারক এবং ব্যাকটেরিওলজির যে জনক, এই অ্যান্টনি ফন লিউয়েনহুক, উনি আসলে মূলত তোমার কি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। কিন্তু অণুবীক্ষণ যন্ত্র এভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ নেই যে অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে অনেক। ঠিক আছে, বাট সরল অণুবীক্ষণ যন্ত্র বললে লিউয়েনহুক, লিউয়েনহুক। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটু ছোট করে লিখে দিই, ছোট করে লিখে দিই, লিউয়েনহুক। তোমরা একটু সাইডে লিখে রাখো সরল, মানে সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র। আর এই যে এখানে একটা দ্বিমত আছে যে অবতল লেন্স বা উত্তল লেন্স কোনটা হবে ক্যামেরার ক্ষেত্রে। তোমরা 19 এর যে বইটা, 19 এর যে বইটা সেটাতে একটু খেয়াল করে দেখো ভালোভাবে, ওই জায়গাটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে কিন্তু উত্তল লেন্সে তোমার এই যে ক্যামেরার কথাটা উল্লেখ করা। ঠিক আছে, ওটা একটু তোমরা খেয়াল করে দেখো। তাহলে এই যে আমরা উত্তল লেন্সের ব্যবহারগুলো পেয়ে গেলাম, এটাতে ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাসে ব্যবহার করা হয় আগুন সৃষ্টির ক্ষেত্রে, অণুবীক্ষণ যন্ত্রে, নববীক্ষণ যন্ত্রে। এই অণুবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র এগুলো তো আলোক যন্ত্র। তো তোমাদের সিলেবাসে, প্রিলিমিনারি সিলেবাসে একটা জায়গায় কিন্তু ছোট করে লেখা আছে যে আলোক যন্ত্র, আলোক যন্ত্রপাতি। তো এখন একটা বিষয় হচ্ছে এই যে লেন্স টেন্স এইসব কিন্তু আলোক যন্ত্রপাতি। তো এখন এই যে অণুবীক্ষণ যন্ত্র যদি বলে সরল অণুবীক্ষণ যন্ত্র লিউয়েনহুক, যদি বলে নববীক্ষণ যন্ত্র তাহলে হবে কেপলার, যদি বলে নববীক্ষণ যন্ত্র তাহলে হবে কি কেপলার। আচ্ছা, ডাস্টারটা কোথায় রাখলাম আসলে? হ্যাঁ, এবার তাহলে তোমরা এরপরে লেখো অবতল লেন্সের, অবতল লেন্সের ব্যবহার। আমাদের ক্লাস আর বেশি নেই, ক্লাস আর বেশিক্ষণ নেই, আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, অবতল লেন্স, এই অবতল লেন্সের ব্যবহারটা লিখে রাখো। অবতল লেন্সের ব্যবহারটা লিখে রাখো। খুব বেশি যে ব্যবহার এই জায়গাটায় আছে সেটা না, সেটা একটু লিখে রাখো। দূরবীক্ষণ যন্ত্রে,
ভালোভাবে খেয়াল করো, ওইখানে কিন্তু ছিল অনুবীক্ষণ, নববীক্ষণ, আর এখানে হচ্ছে দূরবীক্ষণ। দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন, কে বলতে পারবা? দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন বলতে থাকো, আমি এর পরেরটায় চলে যাই। সেটা হচ্ছে সিনেস্কোপের যে প্রজেক্টর, সিনেস্কোপের যে প্রজেক্টর, সিনেস্কোপের যে প্রজেক্টর, এই প্রজেক্টরে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছে একবার বিশেষ পরীক্ষায়। সিনেস্কোপ প্রজেক্টরে তোমার অবতল লেন্স ব্যবহার করা হয়। গ্যালিলিও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আসলে যে দূরবীক্ষণ যে যন্ত্র, এটা আসলে আবিষ্কার করেন গ্যালিলিও। এটা আবিষ্কার করেন গ্যালিলিও, মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ভালো হয়েছে। একজন ওই যে ফেসবুকে ওই যে শাড়ি তারপর হচ্ছে বিভিন্ন ড্রেস বিক্রি করে, আর এইসব ভাইরাল হয়েছিল আসলে। প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় সে শুধু বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। এই মাশাআল্লাহ বলতে গিয়ে আসলে ওই যে ওনার কথাটা মনে পড়ে গেল। মাঝে মাঝে তো চোখের সামনে চলে আসে, আসলে স্ক্রল করতে গেলে চলে আসে। তোমরা একবার মাইন্ড করো না, আমি এমনি দুষ্টমি করে কথাটা বললাম। তাহলে দূরবীক্ষণ যন্ত্র, এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। সিনেস্কোপ প্রজেক্টর, এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে সিনেস্কোপ প্রজেক্টর, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এই জায়গাটায় তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। আর দূরবীক্ষণ যন্ত্র যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে কি? গ্যালিলিও। তোমরা খুব চমৎকার উত্তর দিয়েছো, খুব ভালো লাগলো আসলে বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, লেখা শেষ তোমাদের? তোমাদের লেখা শেষ? ঠিক আছে, আমি মুছে দিলাম, মুছে দিলাম। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষের চোখের যে কিছু বৈশিষ্ট্য, এখান থেকে কিছু তথ্য কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এবার একটু হেডলাইন দাও, লেন্সের একটা অঙ্ক আছে, সেটা একটু পরে করাবো। মানুষের চোখ আর ত্রুটিটা একটু ক্লিয়ার করে তারপর আমরা অঙ্কটার মধ্যে যাব। তাহলে একটু লেখো, মানুষের চোখ। হ্যাঁ, চোখ, মানুষের চোখ। এই যে চোখ সম্পর্কে যত ধরনের তথ্য আছে আমরা লিখে ফেলার চেষ্টা করব। 1 নম্বর তথ্য অবশ্যই তোমরা লিখতে পারো, এটা হচ্ছে দর্শন অঙ্গ। হ্যাঁ, দর্শন অঙ্গ, এটা হচ্ছে মানুষের দর্শন অঙ্গ। 2 নম্বর, 2 নম্বর। আচ্ছা, মানুষের চোখের কত অংশ আমরা বাইরে থাকে এটা দেখতে পাই? হ্যাঁ, আমাদের চোখের কতটুকু অংশ বাইরে থাকে? কত ভাগের কত ভাগ বাইরে থাকে? বাহিরে কত ভাগ থাকে বলতে পারবে? বাহিরে, কেউ একজন প্লিজ দেখো তো, কেউ একজন বলতে পারো কিনা বাহিরে? বাহিরে থাকে 1/6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। বেশিরভাগটাই কোথায় থাকে? ভিতরে থাকে। ভিতরে থাকে 6 ভাগের 5 ভাগ। 6 ভাগের 5 ভাগ এটা কোথায় থাকে? ভিতরে থাকে। তাহলে দর্শন অঙ্গ, তারপর হচ্ছে তোমার বাহিরে কত অংশ থাকে, ভিতরে কত অংশ থাকে? 3 নম্বর। আচ্ছা, চোখ এটা আসলে নিয়ন্ত্রণ করে, বা এই যে আমরা দেখি কোন স্নায়ু, কোন স্নায়ু এখানে কাজ করে, কোন স্নায়ুর সাথে সংযোগ, সেটা কিন্তু অপটিক স্নায়ু। হ্যাঁ, অপটিক স্নায়ু। চোখের মধ্যে একটা লেন্স থাকে, এই লেন্সটা দেখতে কেমন, এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা কিন্তু আসে, সেটা হচ্ছে দ্বিউত্তল। আবার বলছি, এটা কি? দ্বিউত্তল। দ্বিউত্তল বা আবার বলা হয় উভৌত্তল। হ্যাঁ, উভৌত্তল। তাহলে মনে রাখবে এই দ্বিউত্তল বা উভৌত্তল ব্যাপারটা কেমন। ধরো এই পাশটা উত্তল, এই পাশটা উত্তল, অর্থাৎ বাম পাশটা উত্তল হবে, ডান পাশটাও তোমার কি হবে? উত্তল হবে। এই কারণে এটাকে বলা হয় দ্বিউত্তল বা উভৌত্তল। আমাদের যে চোখ, সেই চোখের যে লেন্স, সেটা কিন্তু দ্বিউত্তল বা উভৌত্তল। লিখেছো তোমরা? আচ্ছা, বলতে পারো যে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? খেয়াল করো, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, হ্যাঁ, স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্ব সেটা কিন্তু 25 সেন্টিমিটার, অথবা সেন্টিমিটার না থাকলে 0.25 মিটার। 25 সেন্টিমিটার অথবা 0.25। আমি বলছি স্পষ্ট দর্শন। হ্যাঁ, স্পষ্ট দর্শন। আচ্ছা,
তারপর 6 নম্বর দর্শানুভূতির স্থায়িত্বকাল। দর্শানুভূতির দর্শানুভূতির স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল এটা কত হবে বলতে পারবে? এটা কত হবে? 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ নাকি, বা 0.1 সেকেন্ড। 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 0.1 সেকেন্ড। থ্যাংক ইউ, তোমরা অনেকেই উত্তর করতেছো। এই জিনিসটা আসলে একটু ভালো লাগতেছে। মনে হয় যেন আসলে রোবটদের ক্লাস করে দিয়েছে না। কয়েকজন একটু কমেন্ট করলে একটু মনে হয় হয়তো বেশিরভাগই তোমরা পরে গিয়ে ক্লাস করবে, বাট একটু ভালো লাগে যে যখন একটু সাথে সাথে কমেন্ট করো তখন ভালো লাগে। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি। দর্শন অঙ্গ হচ্ছে আমাদের চোখ, তারপর হচ্ছে বাইরে থাকে 1/6 অংশ, ভিতরে থাকে মানে 5/6। অপটিক স্নায়ুর সাথে এটা সংযুক্ত, অপটিক স্নায়ু এটা নিয়ন্ত্রণ করে। লেন্স হচ্ছে দ্বিতল বা উভয়তল। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার অথবা 0.25 সেন্টিমিটার। দর্শনানুভূতির স্থায়িত্বকাল এটা হচ্ছে 0.1 সেকেন্ড। মুছে দিলাম। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা সেটা হচ্ছে একটু লিখো। 6 নম্বর গেল, এবার আমরা 7 নম্বরটা লিখবো। 7 নম্বরটা লিখবো, ঠিক আছে? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। চোখের মধ্যে 2 ধরনের কোষ থাকে। হ্যাঁ, 2 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে কোন কোষ, আর একটা কিন্তু রড কোষ। রডস কোনস এভাবেও বলে। হ্যাঁ, তো এই যে কোন, এটা কিন্তু দিনের বেলা দেখতে সাহায্য করে। দিনের বেলা দেখতে সাহায্য করে। যেহেতু আমরা দিনে ভালো দেখি, তাই কিন্তু রাতেও যে দেখি না তা কিন্তু না, বাট দিনে তো আমাদের আলোর মধ্যে দেখার অনুভূতিটা একটু বেশি। তাই এটা কিন্তু মনে রাখবে, এটা মানুষের মধ্যে কিন্তু বেশি থাকে। মানুষের মধ্যে বেশি থাকে, ঠিক আছে? মানুষের মধ্যে বেশি পরিমাণে থাকে। এবং এই যে কোন কোষটা, খেয়াল করলো যে আহ, এটা হচ্ছে দিনে দেখতে সাহায্য করে। তাহলে এটা বুঝতেই পারতেছো, রড কোষটা তোমার কি করবে? রাতের বেলা দেখতে সাহায্য করবে। এটা হচ্ছে উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল। আর এটা কি, যেহেতু রাতে তাই কি অনুজ্জ্বল। হ্যাঁ, এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার কি করবে? দেখতে সাহায্য করবে। মনে রাখবে যে পেঁচা যে রাতের বেলা তোমারই থাকে, এই পেঁচার মধ্যে কিন্তু, পেঁচার চোখে কিন্তু তোমার কি এই রডস কোণের পরিমাণটা কি অনেক বেশি। স্যার, চোখের 6/6 বলতে কি বোঝায়? চোখের 6/6 বলতে তো আসলে এটা বুঝতেছি না। তবে মেইন যে জিনিসটা আসলে চোখের যে ধরো আকারটা, চোখের যে আকারটা, ধরো আমি এটাকে 6টা ভাগে ভাগ করব। সেম মনে করো 6টা ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5 6। তো এটাই বলতেছি যে আমাদের চোখের যতটুকু অংশ বাইরে থাকে সেটা হচ্ছে এই যে 6টা ভাগের একটা ভাগ। 6টা ভাগের কি, এই ধরো এই একটা ভাগ থাকে, বাকি 5টা ভাগই কি তোমার ভিতরে। তাহলে বেশিরভাগটাই ভিতরে, আর একটা অংশ কি তোমার বাইরের দিকে থাকে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো। তাহলে কোষ, চোখের মধ্যে যে কোষ সেটা হচ্ছে 2 প্রকার, কোনস আর হচ্ছে রডস। কোনস হচ্ছে তোমার দিনে দেখতে সাহায্য করে, রডস হচ্ছে কি তোমার রাতে দেখতে সাহায্য করে। কোনস কোণের পরিমাণ মানুষের মধ্যে বেশি, রডস কোণের পরিমাণ প্যাঁচার মধ্যে তোমার বেশি থাকে, এই কারণে ওরা রাতে দেখতে পারে। তো এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমি এখন যে প্রশ্নটা করব সেটা অনেকেই, আমরা কখন একটা বস্তুকে দেখতে পাই এটা তো নরমালি তোমরা জানো। সেটা হচ্ছে রেটিনায়। রেটিনায় তোমার কি সৃষ্টি হয়? যখন চোখের মধ্যে এসে আলো পড়ে রেটিনায় বিম্ব সৃষ্টি হয়। এবং তোমরা এর আগেও জানো যে বিম্বটা কেমন হবে, উল্টা ধরনের হবে। এখন আমি যদি তোমাদেরকে বলি এই রেটিনা, এই রেটিনা আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? এই রেটিনা আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? কেউ বলতে পারবে, অ্যানসার করতে পারবে প্লিজ? রেটিনা, এই চোখের যে রেটিনা, এটা আলোক শক্তিকে, আমাদের চোখের মধ্যে তো আলো প্রবেশ করে, এই আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? কে বলতে পারবে? ইলেকট্রিক, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখানে ছোট করে একটু লিখে রাখো, টান দিয়ে লিখে রাখো যে আলোক শক্তিকে সে কি করে? তড়িৎ, ইলেকট্রিক সিগন্যালে, হ্যাঁ, রূপান্তরিত করে। তা লিখে রাখো যে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। খুব ধন্যবাদ, ধন্যবাদ যে লিখেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। যদিও বোঝা যায় ইলেকট্রিক সিগন্যাল গুলো, হ্যাঁ, যদিও বোঝা যায়, তারপরও আমি একটু লিখে দিলাম। আচ্ছা, রেটিনার বিষয়টা এখানে আমরা জানলাম। এখন আমি তোমাদেরকে যদি বলি, আচ্ছা, না রাসায়নিক হবে না ওইটা তো, মানে আসলে রাসায়নিক না বলে এখানে হচ্ছে তোমার তড়িৎ শক্তি।
আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অশ্রু বলতে কি বুঝো? অশ্রু বলতে কি বুঝো, কে বলতে পারবা? অশ্রু বলতে কি বুঝো প্লিজ, একটু দ্রুত দ্রুত ই করো, আমাদের প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে, একটু দ্রুত তোমরা রেসপন্স করো, তাহলেই হবে। অশ্রু বলতে আসলে কি বুঝে তোমরা? হরমোনস। আচ্ছা, একজন বলছে হরমোনস। আচ্ছা, এখানে লিখে রাখো, এই অশ্রু বলতে যে চোখের পানিটা আমরা বুঝে থাকি, এটাকে আমরা বলে থাকি অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এই অ্যাকুয়াস হিউমারটা, এই অ্যাকুয়াস হিউমারটা কোন গ্রন্থি থেকে নির্গত হয়? কোন গ্রন্থি থেকে নির্গত হয়, কে বলতে পারবে? তাকেও আমি চা খাওয়াবো ইনশাল্লাহ। এই অ্যাকুয়াস হিউমারটা কোন গ্রন্থি থেকে নির্গত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা স্টার দিয়ে রাখো এই তথ্যটার মধ্যে, যে অ্যাকুয়াস হিউমার কোন গ্রন্থি থেকে নির্গত হয়। ভুল না হলে শিখতে পারবে না, জানলে তো অবশ্যই লিখবা, বাট যেটা তোমার মনে আসতেছে সেটাও প্রকাশ করো। এমন না যে ভুল হলে কিন্তু শেখা যায় আসলে। ঠিক আছে, কেউ বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, বুঝে নিলাম, কেউ অ্যান্সার করতে চাচ্ছ না আসলে। লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে ল্যাক্রিমাল। হ্যাঁ, তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল গ্রন্থি, হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর, একজন মানে বলছে ল্যাক্রিমাল। লিখে রাখো, এই যে অ্যাকুয়াস হিউমার যে গ্রন্থি থেকে নির্গত হয় সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে অ্যাকুয়াস হিউমারটা, এটার অবস্থান কোন জায়গায়? এর অবস্থানটা কোন জায়গায়? এর অবস্থানটা কোন জায়গায়, কে বলতে পারবে? অ্যাকুয়াস হিউমার, এটার অবস্থানটা কোন জায়গায়? চোখের মধ্যে তো অবশ্যই, বাট চোখের কোন জায়গায়? চোখের তো মনে করো যে, যে বিষয়টা, হ্যাঁ, যে বিষয়টা সেটা হচ্ছে, এই তো হচ্ছে তোমার লেন্স, পেছনের যে অংশটা সেটা হচ্ছে রেটিনা। যদি আমার চোখটা ওইভাবে আঁকা হয়নি, ঠিক আছে, সামনে এই যে অংশটা এটা হচ্ছে কর্নিয়া, আর এই যে এই অংশটা এটা হচ্ছে লেন্স। আমি বললাম, এখন বলো তোমরা, তোমাদেরকে সহজ করে দিলাম, যে কর্নিয়া ও লেন্সের মাঝে, যে বলছো তাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা উত্তর দিছো, সেটা হচ্ছে মাশাআল্লাহ, ওই যে উদাহরণ বললাম মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উত্তর। সেটা হচ্ছে কর্নিয়া এবং লেন্সের মাঝে এই অ্যাকুয়াস হিউমারটা থাকে। এর অবস্থানে লিখে রাখো, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমারটা, তোমার অবস্থানটা কোথায়? কর্নিয়া ও লেন্সের মাঝে। আমাদের প্যাচটা লাগে কোন জায়গায় জানো? এই যে লেন্স আর রেটিনার মাঝে যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই দুইটাই লিখে রাখো। অ্যাকুয়াস হিউমার এর মানে গ্রন্থি থেকে, যে গ্রন্থি থেকে নির্গত হয় সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি, আর অবস্থানটা হচ্ছে কর্নিয়া ও লেন্সের মাঝে, কর্নিয়া ও লেন্সের মাঝে। আর লেন্স ও রেটিনার মাঝে যে থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আমি মুছে দিলাম, কিন্তু প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল। ঠিক আছে, তো আমাদের এই যে জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো আমরা চোখের থেকে এই তথ্যগুলো জানলাম। এবার এবার আমাদের যে জিনিসটা আসলে জানা প্রয়োজন, সেটা হচ্ছে চোখের যে ত্রুটি। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এই চোখের ত্রুটি সেটা হচ্ছে সাধারণত কত প্রকার? সাধারণত কত প্রকার আর প্রধানত কত প্রকার, কে বলতে পারবে? এটা হচ্ছে এক, আর এটা হচ্ছে দুই। সাধারণত কত প্রকার, প্রধানত কত প্রকার, প্লিজ একটু জানাও। সাধারণত কত প্রকার এবং প্রধানত কত প্রকার? প্রথমটা কত? একজন বলছে, মরিয়ম আক্তার বলছে যে চার, একজন বলছে দুই। আচ্ছা, একের কত আর দুইয়ের কত লিখতে পারো নাই মনে হয়। আচ্ছা, অনেকেই হয়তো ওইভাবে উত্তর দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সাধারণত হচ্ছে চার, যে এই সাধারণের উত্তরটা দিচ্ছ চার, তারটা ঠিক আছে। আর প্রধানত হচ্ছে দুই প্রকার, প্রধানত হচ্ছে দুই প্রকার, একে চার আর দুইয়ে তিন, দুইয়ে দুই, একে চার। হ্যাঁ, কি হবে? প্রধানত যে দুইটা,
সেটা তোমরা সবাই মোটামুটি ভাবে জানো। একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি, হ্রস্ব দৃষ্টি যাকে আমরা বলি মায়োপিয়া, মায়োপিয়া বা এটাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি ত্রুটি। আচ্ছা, এই যে হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে সে কি করে, সে কিন্তু তোমার হচ্ছে কাছের জিনিস ভালো দেখে, দূরের জিনিস ভালো দেখে না। সে কি করে, কাছেরটা স্পষ্ট দেখে আর দূরেরটা, হ্যাঁ দূরেরটা অস্পষ্ট দেখে, অস্পষ্ট। কাছেরটা স্পষ্ট, দূরেরটা অস্পষ্ট। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় তোমরা বলো, এই যে লেন্স মানে হচ্ছে সরি, এই যে ত্রুটিটা, হ্যাঁ এই যে কাছের জিনিস সে ভালো দেখতেছে, হ্রস্ব দৃষ্টি মানে কাছের জিনিস ভালো দেখতেছে, দূরের জিনিসটা ভালো দেখতেছে না, অস্পষ্ট দেখতেছে। তাহলে দূরের জিনিস ভালো দেখার জন্য, খেয়াল করো, দূরের জিনিস ভালো দেখার জন্য আলোটাকে কি করতে হবে, ছড়িয়ে দিতে হবে না? এই যে আলোটাকে তোমার কি করবে, ছড়িয়ে দেয়, অপসারী করে দেয়। এটা কোন লেন্স? অবতল লেন্স। এটা কোন লেন্স? অবতল লেন্স। তাহলে এই যে হ্রস্ব দৃষ্টি, এই ত্রুটিটা মানে কি? এই ত্রুটিটা মানে হচ্ছে কাছের জিনিস স্পষ্ট দেখে, দূরের জিনিস অস্পষ্ট দেখে। এই ধরনের ত্রুটি দূর করার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করব? অবতল লেন্স ব্যবহার করব। এক্স্যাক্টলি, খুব ধন্যবাদ। ঠিক আছে তোমাদের, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, এবার এবার বলো তো দেখি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি, দীর্ঘ দৃষ্টি বা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, হ্যাঁ হাইপারমেট্রোপিয়া। এই যে হাইপারমেট্রোপিয়া, এইখানে কি দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে দূরেরটা স্পষ্ট নাকি, দূরেরটা স্পষ্ট, কাছেরটা কি, কাছেরটা অস্পষ্ট, কাছেরটা অস্পষ্ট। তাহলে বলো, তাহলে কাছে দেখতে হবে ভালোভাবে। তাহলে স্বাভাবিক, এখানে অবতল হলে এখানে কি হবে, উত্তল। আর উত্তল লেন্সের কাজ হচ্ছে কি, আলোক রশ্মিগুলোকে তোমার কি করবে, কাছের কোন একটা বিন্দুতে মিলিত করবে, ঠিক কিনা? তাহলে কাছেরটা স্পষ্ট ভাবে দেখার জন্য এই যে দীর্ঘদৃষ্টি যে ত্রুটি, এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উত্তলটা অভিসারী, হ্যাঁ উত্তলটা হচ্ছে অভিসারী, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে আমরা জানতে পারলাম যে ক্ষীণ দৃষ্টি ত্রুটি বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি এটা কি এবং কোন লেন্স ব্যবহার করব, দীর্ঘ দৃষ্টি ত্রুটিতে কোন লেন্স ব্যবহার করব এবং এর কারণটা কি। এবার আসো আরো দুইটা সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, আরো দুইটা সম্পর্কে একটু বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি। এটার ক্ষেত্রে আসলে কি হয়, এটার ক্ষেত্রে হচ্ছে কি, এই যে চোখের যে কর্নিয়া, হ্যাঁ এটার অবস্থানটা আসলে ঠিক জায়গায় থাকে না। দেখা যায় সাইডে, মানে যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটা থাকে না, সাধারণত সাইডে বা কোনাকুনি জায়গাগুলোতে তোমার থাকে। যেহেতু সাইডে থাকে, এই কারণে যখন দূরে যে বস্তু থাকে, এই বস্তুর অবস্থান, এই বস্তুর অবস্থান সে সঠিকভাবে নির্ণয় করতে পারে না। তাহলে বিষম দৃষ্টি ত্রুটিটা কি? বিষম দৃষ্টি ত্রুটিটা হচ্ছে কর্নিয়ার অবস্থান সঠিক জায়গায় না থাকার কারণে, না থাকার কারণে তোমার দূরের বস্তুর অবস্থান তোমার কি করতে পারে না, সঠিকভাবে কি করতে পারে না। এই জায়গায় যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টরিক লেন্স। মাশাআল্লাহ খুব সুন্দর, টরিক লেন্স ব্যবহার করা হয়, টরিক লেন্স ব্যবহার করা হয়। মারিয়ম দেখা যাচ্ছে বেশিরভাগ উত্তর দিতেছে, অনেকেই উত্তর দিতেছে, মারিয়ম একটু বেশি ফাস্ট ফাস্ট উত্তর দিচ্ছে। আচ্ছা, তাহলে বিষম দৃষ্টি, এটা এই ত্রুটিটা সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে কর্নিয়ার অবস্থানটা আসলে সঠিক জায়গায় থাকে না, হ্যাঁ চোখের কোনা বা অন্য কোনো জায়গায় থাকে, দূরের বস্তু অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে না। এই ত্রুটি দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করব? টরিক লেন্স ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা বিষম দৃষ্টির ত্রুটি সম্পর্কে জানলাম। আরেকটা লাস্ট, সেটা হচ্ছে চালসে। হ্যাঁ, এই যে চালসে দৃষ্টি যে ত্রুটি, এটা আসলে মূলত কি? টিচিং টু ফাস্ট। আচ্ছা, আজকে হচ্ছে আসলে তথ্য ভিত্তিক পড়া, কথা বুঝতে পারছো? এই যে মানুষের চোখ, তারপর হচ্ছে এইসব জায়গাগুলোতে আসলে তথ্য ভিত্তিক পড়া, কথা বুঝতে পারছো? তো এই কারণে একটু ফাস্ট করতেছি আর কি, তথ্যগুলো একটু দ্রুত বলতেছি। অলরেডি তো তোমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেকেই নাই, 19 জন আছে মাত্র, কথাটা বুঝতে পারছো? তাই তথ্যগুলো বলে দিচ্ছি। যে জায়গাটা একটু সময় নেওয়ার, সেই জায়গায় তো আমি একটু সময় নেই তোমাদের থেকে, ঠিক আছে? কিছু মনে করো না প্লিজ। তথ্য, এই তথ্যগুলো তো সবাই মোটামুটি ভাবে বুঝো, এই জায়গায় খুব বেশি ডিপলি বোঝানোর আসলে কিছু নাই, ঠিক আছে? বাট তথ্যগুলো মনে রাখা যায় কিভাবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, চাষী দৃষ্টি ত্রুটিটা কি আসলে?
চার্লসের দৃষ্টি ত্রুটি এটা আসলে মূলত কি? ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওই যে একটু আগে বললাম উত্তল আর অবতল কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হলো? উত্তল হচ্ছে কাছের জিনিস অস্পষ্ট দেখা, আর অবতল দূরেরটা অস্পষ্ট দেখা। তাহলে চার্লসের দৃষ্টি ত্রুটি হচ্ছে সে কাছে আর দূরে তোমার কি করে অস্পষ্ট দেখে, কাছে দূরে কি করে অস্পষ্ট দেখে। তো এই কারণে তার ক্ষেত্রে এই ধরনের ত্রুটির ক্ষেত্রে যে লেন্সটা আসলে মূলত ব্যবহার করা হয় এটাকে বলা হয় বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সটা কেমন? এই ধরো অনেকে চশমার ক্ষেত্রে দেখবা, ধরো আমি আসলে ওইভাবে এইরকম ধরো, এই জায়গাটা এই যে এরকম থাকে, অর্থাৎ প্লাস থাকে মাইনাস থাকে। কথাটা বুঝতে পারছো? এই যে প্লাস মাইনাস একসাথে যে চশমার ক্ষেত্রে লেখা হয় সেটা হচ্ছে চার্লসের দৃষ্টি ত্রুটি লেন্স, যেটা সেটার ক্ষেত্রে। হ্যাঁ, কনট্রাক্ট। আচ্ছা, 8 PM স্টার্ট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অনেকের ক্লাস থাকে এই কারণে আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে সবার একটু নিয়ে নিই, তারপর থেকে আমি এখানে ওই সময় চেষ্টা করব, কেমন? আচ্ছা, তাহলে চার্লসের দৃষ্টি ত্রুটি এটার ক্ষেত্রে একটু লিখে রাখো যে কাছে ও দূরে অস্পষ্ট দেখে, এবং এটা দূর করার জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি লেন্স? বাইফোকাল লেন্স। কি লেন্স? বাইফোকাল লেন্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে চোখের যে ত্রুটিগুলো, যে চারটা মানে ত্রুটি সম্পর্কে আমরা একটু জানলাম, জানার পরে এখন যে বিষয়টা সেটা হচ্ছে একটা অঙ্ক, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং লাগবে। হ্যাঁ, লেন্সের ক্ষমতা সম্পর্কে এখন আমাদের জানতে হবে, প্লিজ। লেন্সের ক্ষমতা সম্পর্কে জানতে হবে এবং এটা সম্পর্কে আমরা একটু অঙ্ক করব। লেন্সের একক, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লেন্সের ক্ষমতার একক, লেন্সের একক তো বলা যাবে না, লেন্সের ক্ষমতার একক। এই লেন্সের ক্ষমতার যে একক সেটাকে আমরা আসলে কি বলে থাকি? ডায়াপ্টার। এই যে ডায়াপ্টার, এই কারণে এটাকে সংক্ষেপে তোমার কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি দিয়ে প্রকাশ করা হয়। স্যার, প্রধানত প্রবলেম কোনগুলো আর সমাধান প্রবলেম কোনগুলো, নেমগুলো আবার একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, প্রধানত হচ্ছে রস্য, রস্য দৃষ্টি, আর একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। আর যদি সাধারণত বলো তাহলে এই দুইটার সাথে আরো ওই দুইটা চলে আসবে। অনেক ধরনের চোখের প্রবলেম আছে, বাট সাধারণত এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি। এই দুইটার সাথে আরো অ্যাড হবে ওই যে চার্লসের দৃষ্টি ত্রুটি আর হচ্ছে বিষম দৃষ্টি। ঠিক আছে, সাধারণত বললে এই চারটাকে আমরা ওইভাবে কাউন্ট করব, আর প্রধানত বললে এই দুইটাকে আসলে মেইনলি আমরা এই করব। কথাটা বুঝতে পারছো? রস্য দৃষ্টির ক্ষেত্রে কি করা হয়েছে? সেই কাছের জিনিস ভালো দেখে দূরেরটা ভালো দেখে না, এই কারণে আমরা কি ব্যবহার করছিলাম? অবতল লেন্স। দীর্ঘ দৃষ্টি দূরেরটা ভালো দেখে কাছেরটা ভালো দেখে না, কাছেরটার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করছিলাম। চার্লসের আর হচ্ছে বিষম দৃষ্টি ত্রুটির জন্য কি ব্যবহার করছিলাম? টরিক লেন্স। আর চার্লসের দৃষ্টির জন্য ত্রুটির জন্য আমরা কি ব্যবহার করছিলাম? বাইফোকাল লেন্স। হ্যাঁ, এটা তো বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিয়েছি, একটু প্লিজ হ্যাঁ একটু দেখে নিও। আচ্ছা, এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, এই যে লেন্সের ক্ষমতার যে একক, লেন্সের ক্ষমতার যে একক সেটা হচ্ছে তোমার ডায়াপ্টার, ঠিক না? তাহলে ঠিক আছে, এই যে ডায়াপ্টার, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তো লেন্স পাইলাম দুইটা, একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে অবতল। এই অঙ্কটা যে করাবো এই অঙ্কটার মধ্যে অনেক ঝামেলা আছে, সেটা একটু ক্লিয়ার করে দিব। উত্তলের যে ক্ষমতা সেটা হচ্ছে প্লাস দিয়ে প্রকাশ করা হয়, আর অবতল যেটা সেটা হচ্ছে কি? মাইনাস দিয়ে। উত্তল আর অবতল। তাহলে কারো চোখের মানে লেন্সের অর্থাৎ চশমার যদি লেখা থাকে +2D, তাহলে অবশ্যই বুঝে নিবে পাওয়ারটা যেহেতু +2D, প্লাস মানে হচ্ছে উত্তল, যদি -2D হয় তাহলে অবশ্যই বুঝে নিবে সে কোন লেন্স ব্যবহার করছে? অবতল লেন্স ব্যবহার করছে। আর অবতল লেন্স কেন ব্যবহার করা হয়? দূরের জিনিস ভালো দেখার জন্য। আর উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? কাছের জিনিস ভালো। এই যে প্লাস মানে কাছে, মাইনাস মানে দূরে, এভাবে মনে রাখতে পারো। প্লাস কাছে, মাইনাস কি? দূরে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে অঙ্কটা কিভাবে আসবে, অঙ্কটা কিভাবে আসবে, আর এখানে যে কনফিউশনটা তোমাদের তৈরি হয় সেটা একটু করে দিব। একটা প্রশ্ন তোমাদের একটু কষ্ট করে লিখতে হবে, এই জিনিসটা, কারণ অঙ্কটার মধ্যে হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, একটু লিখে নাও কষ্ট করে প্লিজ। লেখো যে রহিমের চশমার চশমার মানে লেন্সের আর কি, চশমার
ফোকাস দূরত্ব 0.5 মিটার, ফোকাস দূরত্ব 0.5 মিটার। হ্যাঁ, সূত্রটার মধ্যে অবশ্যই আসবো। হ্যাঁ, আচ্ছা, রহিমের চশমার ফোকাস দূরত্ব 0.5 মিটার। আচ্ছা, ঠিক আছে। এরপরে সে সে একটা জিনিস খেয়াল করে দেখো, সে কাছে অস্পষ্ট দেখে, সে কাছে অস্পষ্ট দেখে। এক্ষেত্রে 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 তার কোন ধরনের লেন্স ও কত ক্ষমতার, হ্যাঁ, ও কত ক্ষমতার, কোন ধরনের লেন্স ও কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে উপকার পাবে, ব্যবহার করলে উপকার পাবে। একটু প্লিজ খাতার মধ্যে লিখে নাও। রহিমের চশমার ফোকাস দূরত্ব 0.5 মিটার, সে কাছে অস্পষ্ট দেখে। এই ক্ষেত্রে তার কোন ধরনের লেন্স ও কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে সে উপকার পাবে, সে উপকার পাবে। এখন একটা বিষয় আমি তোমাদেরকে একটু সাইডে বলে রাখি। হ্যাঁ, লেন্সের ক্ষমতার যে সূত্র, লেন্সের ক্ষমতার যে সূত্র, সেটা হচ্ছে ফোকাস দূরত্বের সাথে রিলেটেড, এবং সেই সূত্র ক্ষমতার একক, যেহেতু ক্ষমতা মান হচ্ছে পাওয়ার, তাই পি দিয়ে প্রকাশ করা হয়। আর ফোকাল ডিসটেন্স তাই হচ্ছে এফ। তাহলে মনে রাখবা এই সূত্রটা হচ্ছে পি সমান সমান 1/f, পি সমান সমান 1/f। এবং একটা বিষয় এই জায়গায় মাথায় রাখবা, একটা বিষয় সবসময় মাথায় রাখবা, অনেকে ক্লাস থেকে বের হয়ে গেছে, ঠিক আছে, এর জন্য আমি কিছু বলবো না, তবে তোমরা পরে দেখে নিও, কিন্তু যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে এই যে ফোকাস দূরত্বের যে এককটা, দূরত্বের একক অবশ্যই মিটারে রাখতে হবে। মনে রাখবা, অনেক সময় অঙ্কের মধ্যে কিন্তু সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে, সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে, কিন্তু তোমরা খেয়াল করবা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে তারপর সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে তারপর কিন্তু করবা। এখানে সাইডে এই সূত্রটা সাইডে লিখে রাখো, ফোকাস দূরত্ব সর্বদা কোন এককে রাখতে হবে, মিটার এককে। প্রশ্নের মধ্যে যদি সেন্টিমিটারে দেওয়া থাকে, সেন্টিমিটারে নিয়ে অঙ্কটা করব না, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে তারপর তোমরা রেজাল্ট মানে এই ফলাফলটা এখানে বসিয়ে তারপর রেজাল্ট বের করবা। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে ফোকাস দূরত্ব যেটা, সেটা একটু মার্ক করো, সেটা দেওয়া আছে 0.5, এটা হচ্ছে তোমার এ, ফোকাস দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে আমরা ক্ষমতা, কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে, কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে এটা বের করতে হবে। কিন্তু আমরা জানি P সমান সমান হচ্ছে 1/f, যেহেতু মিটার এককে দেওয়া আছে আমার কোনো ঝামেলা নাই, তাই আমি বসে দিলাম 1/0.5। রেজাল্টটা কত আসবে, রেজাল্ট আসবে 2। আর যেহেতু ক্ষমতার একক ডায়াক্টর তাই d দিলাম, আর এখানে এটা যেহেতু প্লাস ছিল এখানে প্লাস দিলাম, রেজাল্টটা প্লাস আসলো। এখন তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্লাস 2d, ডায়াপ্টার হচ্ছে ক্ষমতা রাখো, প্লাস মানে কোন লেন্স, প্লাস মানে উত্তর লেন্স। এই যে দেখো একটা কথা এখানে বলে দিছে, সেটা হচ্ছে কাছে অস্পষ্ট দেখে, কাছে অস্পষ্ট দেখে। এই যে এই কারণে কিন্তু এখানে প্লাস 2d, কাছে অস্পষ্ট দেখে, তার জন্য উত্তর লেন্স ব্যবহার করব। কোন ধরনের লেন্স, উত্তর লেন্স, কত ক্ষমতার, প্লাস 2d ক্ষমতার লেন্স যদি ব্যবহার করা হয় তাহলে সে উপকার পাবে, তার এই সমস্যাটা কি হবে, দূর হবে। কিন্তু তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে যদি যদি প্রশ্নের মধ্যে দেখো কাছে বা দূরে স্পষ্ট মানে অস্পষ্ট কথাটা উল্লেখ নেই, কাছে বা দূরে অস্পষ্ট, অস্পষ্ট কথাটা উল্লেখ নেই, এই কথাটা উল্লেখ নেই, কাছে বা দূরে অস্পষ্ট কথাটা উল্লেখ নেই, তখন কিন্তু অপশনের মধ্যে দেখবা, তখন অপশনের মধ্যে দেখবা যে কোন জায়গাটায় প্লাস মাইনাস আছে, কোন অপশনটাতে প্লাস মাইনাস আছে। কাছে বা দূরে যদি উল্লেখ না থাকে তাহলে দেখতে হবে কোন জায়গাটায় কোন অপশনটাতে প্লাস মাইনাস আছে। আর যদি কাছে বা দূরে অস্পষ্ট বলে দেয় তাহলে সেক্ষেত্রে প্লাস অথবা শুধু মাইনাস দিয়ে প্রকাশ করবা। কথাটা কি বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস সহ অ্যানসারটা উল্লেখ করবা, কেমন? ওটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে আমরা প্রথম দিকে জানার চেষ্টা করলাম যে এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, প্লিজ একটু ইয়েস অর নো দিয়ে জানাও। তোমরা মাত্র 12 জন আছো, খুব কষ্ট লাগছে আসলে, ঠিক আছে, একটু জানো, একটু জানো, হ্যাঁ, যে বুঝতে পারছো কিনা প্লিজ।
অঙ্কটা বুঝতে পারছো কিনা, এবং যে সমস্যাটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে করবা, প্লিজ একটু জানাও, ইয়েস অর নো। ইয়েস অর নো। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম দিকে আমরা জানার চেষ্টা করলাম প্রতিসরণ এর সংজ্ঞা, উদাহরণ, সূত্র জানলাম। তারপর প্রতিসরাঙ্ক সম্পর্কে জানার চেষ্টা করলাম, একটা ম্যাথ দেখলাম, সংকট কোণ সেটা জানার চেষ্টা করলাম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্ত দেখলাম, উদাহরণ দেখলাম, অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানলাম, লেন্স এর ব্যবহার, প্রকারভেদ, এগুলো কিন্তু সবই তথ্য ভিত্তিক। খুব যে ডিটেইলস বুঝার কিছু আছে তা কিন্তু না। মানুষের চোখ এবং ত্রুটি, কারণ সাধারণ বিজ্ঞানটা সাধারণ জিনিসগুলো আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মানুষের চোখের কিছু বৈশিষ্ট্য দেখলাম এবং লেন্সের এই যে অঙ্কটা সেটা আমরা দেখলাম। কথাটা বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে মূলত আজকের আলোচনার বিষয় ছিল। হ্যাঁ, তো আজকে তথ্য ভিত্তিক পড়া, তোমরা ভাবতেছো একদম বেশি ফাস্ট পড়ায় ফেলছি, চাইলে এগুলো মানে ঢিপাই ঢিপাই একটু আস্তে আস্তে পড়ানো যাইতো, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে তথ্য ভিত্তিক পড়া অত সময় না নেওয়াই ভালো। তা আমি চেষ্টা করছি যে বেশি অনেক সময় নিয়ে নিছি, 1 ঘন্টা 45 মিনিট, এর মধ্যে আসলে এই জিনিসগুলো তোমাদের আলোচনা করে দেওয়া। আগামী ক্লাসটা অর্থাৎ সোমবার দিনই তোমাদের আলো শেষ হয়ে যাবে। শুক্রবার দিন কিন্তু পরীক্ষা। শুক্রবার দিন তোমাদের এই আলোর উপর আমি পরীক্ষা নিব ফ্রাইডেতে। আর আমি ক্লাস শিডিউল আর হচ্ছে তোমাদের কিভাবে পরীক্ষা নিব কি কি, এটা আমি ডিটেইলস একটা পোস্ট আগামীকাল করে দিব তোমাদেরকে। আগামীকাল কোনো ক্লাস নেই, ঠিক আছে? আগামীকাল কোনো ক্লাস নেই। তোমাদের আসলে ক্লাস কেমন লাগছে আমি জানি না, অনেকেই এমনি বের হয়ে যাচ্ছ কিছু না বলে, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নাই, এটা যার যার বিষয়। আসলে তোমরা অনেক বেশি ব্যস্ত, এটাও জানি, অনেক বেশি টেন্স। হ্যাঁ, তো ক্লাস কেমন লাগছে আমি জানি না, হয়তো একটু ফাস্ট হয়ে যাওয়ার কারণে অনেকের কাছে একটু লাগতে পারে, কিন্তু আসলে যে জায়গাটা একটু ফাস্ট টানা দরকার সেই জায়গাটা আমি একটু ফাস্ট টেনেছি, ঠিক আছে? যে জায়গাগুলোতে বোঝানো দরকার সেই জায়গাগুলোতে আমি তোমাদের কিন্তু ক্ষেত্রে সময় নিয়েছি। কিন্তু তথ্য ভিত্তিক পড়ায় আসলে যেমন সাধারণ জ্ঞানের মতো যদি কিছু কিছু জায়গায় তথ্য থাকে, সেই জায়গায় তো তেমন কিছু বলার থাকে না। কথাটা বুঝো না? তো ওইভাবে আমি আসলে চেষ্টা করছি আর কি, যে তোমাদের যেহেতু তথ্য ভিত্তিক তাই জাস্ট জিস্ট কথাগুলো, অর্থাৎ কোনো তথ্য যেন বাদ না যায়, একসাথে সবগুলো তথ্য পেয়ে যাও। এবং কোন কোন তথ্যটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু তোমাদেরকে বলে দিছি। হ্যাঁ, ওই তথ্যগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিছি। আসলে ওই জায়গা থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, এই কারণে ওই জায়গাগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। আর কনফিউশন হতে পারে ওই জায়গাগুলোতে, কারণ অনেক ছেলেপেলে আছে ওই জায়গাগুলো খেয়াল করে না। কথাটা বুঝতে পারছো? তাই প্লিজ তোমরা আন্তরিকতার সাথে দেখবা। কেউ এই জিনিসটা আসলে অভিযোগ করো না যে আসলে ফার্স্ট টেনে ফেলেছি, ই করে ফেলেছি। স্লো করতে করতে দেখা যাবে ফার্স্টের জায়গাগুলোতে যদি স্লো করে ফেলি তাহলে দেখা যাবে তোমাদের কোর্স শেষ হতে তো আরো 5-6 মাস লেগে যাবে। তো তোমাদের পরীক্ষা 2 মাস পর, তো 2 মাসের মধ্যে যেহেতু শেষ করতে হবে, 3 মাস পর রিটেন পরীক্ষা। তো সেই জিনিসগুলো মাথায় রেখে তারপর পড়াশোনা করো প্লিজ। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার দিক থেকে আন্তরিকতা হওয়ার। তারপরে যদি মনে হয় তোমাদের ঘাটতি থেকে যাচ্ছে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো আন্তরিকভাবে বিষয়গুলো সলভ করে দেওয়ার। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে 13 জন 12 জন আসলে অনেক সময় নিয়ে এই পর্যন্ত আসো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই বের হয়ে গেছে, হয়তো অনেকের ক্লাস আছে, তাই আমি ওইভাবে কিছু বলতেছি না। বাট দেখবো তোমরা পরীক্ষা আসলে কিভাবে, আমি পার্সোনালি প্রত্যেককে ফোন দিয়ে খোঁজ খবর নিবো যে আসলে, কারণ পড়াশোনা না করলে শুধু শুধু এইভাবে ভর্তি হওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ আমার কাছে ভর্তি হয়েছে কিছু শেখার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। ওইটাই যদি না হয়, ওই উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে তাহলে আমার আসলে মানে আমার খুব খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে, ঠিক আছে? আমি তো তোমাদের সামনে আসিনি, এই যে দেখো আমার কিন্তু ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আসলে, বুঝতে পারছো? বাট তারপরও আমি চিন্তা করি যে এই যে বেশি বারবার ঘামলে হয়তো অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। বাট তারপর আমার কথা হলো যে তোমরা শিখো, তোমাদেরকে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। বাট তোমাদের আন্তরিকতা না থাকলে তোমরা শিখতে পারবে না। চর্চা না করলে প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? চর্চা না করলে প্রবলেমে পড়ে যাবে। তোমরা দেখো আমি এই যে আলোর টপিকটা পুরোটা শেষ করার পর, আগামী ক্লাসে তো শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর তোমরা যে কোনো একটা এমসিকিউ বই থেকে সলভ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমি 100% এতটুকু বলতে পারি, তোমাদের বেসিকে কোনো ঝামেলা হবে না। প্রত্যেকটা নৈতিক তোমরা নিজেরা বিশ্লেষণ করে পড়তে পারবা, যদি প্রথম ক্লাস থেকে এই যে 4 নম্বর ক্লাস পর্যন্ত যদি একদম সুন্দর মতো করে থাকো এবং নোটগুলো করে থাকো, ঠিক আছে? তাহলে আজকে আর সময় নিলাম না, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। কেমন? আসসালামু আলাইকুম। এবং ভালো থেকো সবাই। হ্যাঁ, ভালো থেকো। আল্লাহ হাফেজ।